তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তানভীর। আর এক মুহূর্ত যদি তুই এই বাড়িতে থাকিস, আমি পুলিশ ডাকতে বাধ্য হব। একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো তোকে। সাইমা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি যা দেখছো তা পুরোটা সত্যি না। মিতু মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আমি জাস্ট ওকে ধরেছিলাম। তুমি আমাকে সবার সামনে এভাবে অপমান করতে পারো না। চুপ কর একদম। তুই আমাকে মিথ্যা বোঝাবি? নিজের চোখে দেখেছি তোরা কি কি করেছিলি ওই গেস্ট রুমের ভেতরে। আমার নিজের খালাতো বোনের সাথে আমার বিয়ের দিন নোংরামি করতে তোর রুচিতে বাঁধল না? তুই আমাকে বোঝাতে আসছিস? সজোরে একটা থাপ্পড় পড়ার শব্দে পুরো ড্রয়িং রুমের কোলাহল এক মুহূর্তেই থেমে যায়। বিয়ের সানাইয়ের শব্দ তখনও বাজছে, কিন্তু পুরো বাড়িতে এখন পিনপতন নীরবতা। সাইমা তানভীরের কলার চেপে ধরে তাকে টেনে হিঁচড়ে বিয়ের স্টেজ থেকে নিচে নামিয়ে এনেছে। তানভীরের এক গালে সাইমার হাতের 5 আঙ্গুলের দাগ স্পষ্ট হয়ে উঠেছে। সাইমা এমনিতে শহরের নামকরা কলেজের করা প্রফেসর, তার রাগের কথা পুরো পরিবার জানে। কিন্তু বিয়ের সাজে লাল বেনারসি পরে এমন রুদ্রমূর্তি ধারণ করবে সেটা কেউ ঘুণাক্ষরেও ভাবেনি। একপাশে মিতু ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর চারপাশের মেহমানরা অবাক হয়ে এই দৃশ্য দেখছে। এই মেয়ে, তোর সাহস তো কম না? তুই আমার ছেলের গায়ে হাত তুললি? এমনিতেই তোর বয়স 25 পার হয়ে গেছে। বেশি বয়সের অহংকার তোর এখনো গেল না? আমার ছেলে দয়া করে তোকে বিয়ে করতে রাজি হয়েছিল, আর তুই তাকে সবার সামনে থাপ্পড় মারলি। দয়া করে বিয়ে করতে এসেছিল? আন্টি, আপনার ছেলের চরিত্র যে এত নোংরা সেটা জানলে আমি ওর ছায়াও মারাতাম না। এই বিয়ে আমি করব না। আপনারা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। এসব কি বলছিস সাইমা? বিয়ে করবি না মানে কি? আর তানভীরকে তুই এভাবে সবার সামনে মারলি কেন? আব্বু, তুমি ওকে জিজ্ঞেস করো ও কি করেছে। মিতু, তুই বল। তুই বলবি নাকি আমি সবার সামনে বলবো তোরা ওই বন্ধ ঘরে কি করছিলি? মিতু হাউমাউ করে কেঁদে ওঠে আর দৌড়ে অন্য ঘরে চলে যায়। পরিস্থিতি বুঝতে আর কারো বাকি থাকে না। তানভীরের বাবা মা মাথা নিচু করে ফেলে। রহমান সাহেব মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়েন। তার এতদিনের সম্মান সমাজের মানুষের কাছে তার যে মাথা উঁচু করা অবস্থান, সব যেন আজ ধুলোয় মিশে যাচ্ছে। আত্মীয় স্বজনরা ফিসফিস করে নানা কথা বলতে শুরু করেছে। কেউ তানভীরকে দোষ দিচ্ছে, আবার কেউ সাইমার রাগ নিয়ে কথা তুলছে। রহমান সাহেব ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ান। তার চোখ দুটো লাল হয়ে আছে। তিনি তানভীরের বাবার দিকে তাকিয়ে হাত জোর করে বলেন, আপনারা দয়া করে চলে যান। আমার মেয়ের জীবনটা নষ্ট করার আগে যে ওর আসল রূপটা ধরা পড়েছে, সেই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তানভীর আর তার পরিবার চরম অপমানে মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু ড্রয়িং রুমের বাতাস তখনও ভারী। রহমান সাহেব অসহায় চোখে চারপাশের মানুষের দিকে তাকাচ্ছেন। বিয়ের সব আয়োজন সম্পন্ন। কাজী সাহেব বসে আছেন, মেহমানরা খাচ্ছে। এখন বিয়ে ভেঙে গেলে সমাজে তাকে মুখ দেখাতে হবে না। তার চোখ হঠাৎ করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সাফায়েতের ওপর গিয়ে পড়ে। সাফায়েত রহমান সাহেবের আপন বোনের ছেলে, বয়স মাত্র 21, ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ে। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর বাইক নিয়ে ঘুরে বেড়ানোই তার কাজ। সাইমাকে সে ছোটবেলা থেকেই জমের মতো ভয় পায়। সাইমা তার চেয়ে 4 বছরের বড়, আর সম্পর্কে মামাতো বোন হলেও সাফায়েতের কলেজের প্রফেসর ছিল সে। সাইমার কড়া শাসনে সাফায়েত এখনো তথস্থ থাকে। সেই সাফায়েত এক প্লেট কাচ্চি বিরিয়ানি হাতে নিয়ে অবাক চোখে এই হাই ভোল্টেজ ড্রামা দেখছিল। সাফায়েত, তুই এদিকে আয়। জি মামা, আমাকে ডাকছেন? তুই এই মুহূর্তে আমার সাইমাকে বিয়ে করবি। কাজী সাহেব বসে আছেন, এখনই তোদের আকদ হবে। রহমান সাহেবের এই একটা কথায় সাফায়েতের হাত থেকে বিরিয়ানির প্লেটটা প্রায় পড়েই যাচ্ছিল। সে ফ্যালফ্যাল করে মামার দিকে তাকিয়ে থাকে। সাইমাও চমকে উঠে তার বাবার দিকে তাকায়। চারপাশের ফিসফিসানি এবার আরো বেড়ে যায়। মামা, কি বলছেন এসব? আমি সাইমা আপুকে বিয়ে করব? মাথা খারাপ হয়ে গেছে আপনার? উনি তো আমার টিচার। আমি ওনাকে দেখলে এখনো ভয় কাঁপি, আর আপনি বলছেন ওনাকে বিয়ে করতে? ভাইজান, আপনি কি পাগল হয়ে গেলেন? সাফায়েত তো এখনো বাচ্চা ছেলে, ওর বয়স মাত্র 21। ও কিভাবে সাইমার দায়িত্ব নেবে? আর সাইমা ওর 4 বছরের বড়। এই বিয়ে কোনোভাবেই সম্ভব না। ফারিয়া, তুই আমার আপন ছোট বোন। আজ আমার সম্মান মাটিতে মিশে যাচ্ছে। মানুষ কাল থেকে আমার মেয়েকে নিয়ে নানা
কথা রটাবে, বলবে সাইমার চরিত্রে দোষ ছিল বলেই বিয়ের আসর থেকে পর পালিয়েছে। তুই কি চাস তোর বড় ভাইয়ের সম্মান এভাবে শেষ হয়ে যাক? কিন্তু ভাইজান, তাই বলে সাপায়েত, ও তো নিজের দায়িত্ব এখনো নিজে পারে না। হারিয়া, শান্ত হও। ভাইজান যখন বলছেন নিশ্চয় ভেবেচিন্তেই বলছেন। সাফায়েত, তুই রাজি হয়ে যা। আজ তোর মামার বিপদের দিনে আমরা যদি পাশে না দাঁড়াই তাহলে আর কে দাঁড়াবে? আব্বু, তুমিও মামার সাথে তাল মেলাচ্ছ। আমি বিয়ে করব না। আমি এখন স্টুডেন্ট, আর সাইমা আপু তো আমাকে আস্ত গিলে খাবে। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। আব্বু, তুমি জোর করে সাফায়েতের ঘাড়ে আমাকে চাপিয়ে দিচ্ছ কেন? আমার বিয়ে ভেঙেছে বলে কি আমাকে যে কোনো একটা বাচ্চা ছেলের গলায় ঝুলিয়ে দিতে হবে? আমি বিয়ে করব না। তুই চুপ কর সাইমা, তোর জন্যই আজ আমার এই অবস্থা। তুই যদি সবার সামনে ওই ছেলেকে থাপ্পড় না মেরে আমাকে আড়ালে বলতি তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারতাম। এখন তুই আমার সম্মান বাঁচাবি, তুই সাফায়াতকে বিয়ে করবি, এটাই আমার শেষ কথা। নইলে আমি আজকে এই বাড়ির ছাদ থেকে লাফ দিব। রহমান সাহেব কান্নায় ভেঙে পড়েন। লিপি বেগম মানে সাইমার মা ছুটে এসে স্বামীকে জড়িয়ে ধরেন। সাইমা আর কোনো কথা বলতে পারে না। বাবার চোখের পানি তার এতদিনের জেদ আর রাগ নিমেষেই গলিয়ে দেয়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সাফায়াত অসহায় চোখে একবার তার আব্বু আম্মুর দিকে তাকাচ্ছে, আর একবার সাইমার দিকে। সাইমার লাল বেনারসি, ভারী গহনা আর থমথমে মুখ দেখে সাফায়াতের বুকের ভেতরটা ভয়ে শুকিয়ে যাচ্ছে। সে মনে মনে আল্লাহকে ডাকছে যেন মাটি ফাঁক হয়ে যায় আর সে ভেতরে ঢুকে যেতে পারে। কিন্তু নিয়তি আজ অন্য কিছুই লিখে রেখেছে। কাজী সাহেব খাতা খুলে বসলেন। রহমান সাহেবের জোড়াজুড়িতে সাফায়েতকে জোরে করে সোফায় বসানো হলো। সাফায়াত ঘামছে। তার মনে হচ্ছে সে কোনো পরীক্ষার হলে বসে আছে আর সামনে গার্ড দিচ্ছে করা প্রফেসর সাইমা। বাবা সাফায়েত, বলো আলহামদুলিল্লাহ। কবুল। কবুল। আবার বলো বাবা। কবুল। 3 বার কবুল বলার পর সাফায়াতের মনে হলো তার ফাঁসির রায় কার্যকর হয়ে গেল। সাইমাও ঘোরের মধ্যে 3 বার কবুল বলে দিল। একটা সই আর কয়েকটা শব্দের মাধ্যমে 21 বছরের ডানপিটে সাফায়াত হয়ে গেল 25 বছরের কড়া মেজাজের সাইমার স্বামী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর লিপি বেগম সাইমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। বিদায়ের পালা। রহমান সাহেব সাফায়াতের হাত দুটো ধরে বললেন, বাবা সাফায়াত, আমার মেয়েটার রাগ একটু বেশি, কিন্তু মনটা খুব ভালো। ওকে তুই একটু দেখে রাখিস। সাফায়াত শুধু মাথা নাড়ল, কিন্তু তার নিজের অবস্থাই তখন করুণ। সাফায়াতদের বাড়ি খুব বেশি দূরে নয়, মাত্র 15 মিনিটের রাস্তা। গাড়িতে ওঠার পর থেকে কেউ কোনো কথা বলছে না। ফারিয়া বেগম সামনের সিটে বসে আছেন, আর পেছনে সাফায়াত আর সাইমা। সাফায়াত এমন ভাবে দরজার সাথে সেটে বসে আছে যেন সাইমার ছোঁয়া লাগলে সে কারেন্ট খাবে। সাইমা জানালার বাইরে তাকিয়ে আছে, তার চোখের জল গাল বেয়ে পড়ছে, কিন্তু সে একদম নিঃশব্দ। বাড়িতে পৌঁছানোর পর ফারিয়া বেগম সাইমাকে বরণ করে ঘরে তোলেন। আসাদ সাহেব ড্রয়িং রুমে বসে সাফায়াতকে ডাকেন। সাফায়েত, আজ থেকে তোর জীবনে একটা বড় দায়িত্ব চলে এসেছে। সাইমা তোর স্ত্রী। ও বয়সে বড় হতে পারে, কিন্তু এখনো ও এই বাড়ির বউ। ওর সাথে এমন কোনো ব্যবহার করবি না যাতে ও কষ্ট পায়। আজ ওর জীবনে অনেক বড় একটা ঝড় বয়ে গেছে। আব্বু, আমি তো ওনাকে এখনো টিচার হিসেবেই দেখি। আমি ওনার সাথে কথা বলবো কিভাবে? আমার তো ওনার সামনে দাঁড়াতেই পা কাঁপে। সব ঠিক হয়ে যাবে। তুই এখন যা, নিজের ঘরে যা। সাইমা একা বসে আছে। সাফায়াত ঢোক গিলে নিজের ঘরের দিকে পা বাড়ায়। দরজার কাছে এসে সে বেশ কয়েকবার গভীর শ্বাস নেয়। তারপর কাপা কাপা হাতে দরজা খুলে ভেতরে ঢোকে। সাইমা সাফায়াতের বিছানায় বসে আছে। তার মাথার ঘোমটা কিছুটা খসে পড়েছে। ভারী শাড়ি আর গহনায় তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। সাফায়াত ঘরের এক কোণায় অপরাধীর মতো দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছে না কি বলা উচিত। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর সাফায়াত নিজেই কথা বলে। ম্যাম, মানে আপু, না মানে আপনি কি শাড়ি চেঞ্জ করবেন? আমাকে ম্যাম বা আপু ডাকার কোনো দরকার নেই সাফায়েত। তুমি আমাকে সাইমা বলেই ডাকতে পারো। না না, আমি আপনাকে নাম ধরে ডাকবো? অসম্ভব। মামা শুনলে আমাকে মেরেই ফেলবে। আর তাছাড়া আপনি আমার 4 বছরের বড়। আমি আপনাকে নাম ধরে ডাকলে তো বেয়াদবি হবে।
আমি এখন তোমার বিবাহিত স্ত্রী সাফায়েত। স্বামী তার স্ত্রীকে নাম ধরেই ডাকে, আর তুমি যদি আমাকে আপু বলে ডাকো তাহলে মানুষ হাসাহাসি করবে। শাইমার গলার স্বর খুব শান্ত, কিন্তু তার কথায় এখনো সেই প্রফেসরের মতো আদেশ লুকিয়ে আছে। সাফায়াত ঢোক গেলে সে ধীর পায়ে আলমারির দিকে এগিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য আমার একটা টি শার্ট আর ট্রাউজার বের করে দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে নিন। আপনার শাড়িটা তো অনেক ভারী, কষ্ট হচ্ছে নিশ্চয়ই। আমার কাছে আমার ব্যাগ আছে, ফুপি আসার সময় গাড়িতে তুলে দিয়েছিল। তুমি ওখান থেকে আমার জামাটা একটু বের করে দেবে? জি দিচ্ছি। সাফায়াত তাড়াহুড়ো করে ব্যাগ থেকে শাইমার একটা সুতির থ্রি পিস বের করে দেয়। শাইমা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। সাফায়াত হাঁপ ছেড়ে বাঁচে। সে নিজের বিছানার দিকে তাকিয়ে ভাবে আজ রাতে সে ঘুমাবে কোথায়। শাইমার সাথে এক বিছানায় ঘুমানোর কথা ভাবলেই তার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। সে দ্রুত সোফার উপর একটা বালিশ আর চাদর নিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর শাইমা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তার মুখের মেকআপ ধোয়া, চুলগুলো ভেজা। তাকে এখন আর সেই কড়া প্রফেসর মনে হচ্ছে না, বরং খুব সাধারণ আর বিষণ্ণ একটা মেয়ে মনে হচ্ছে। শাইমা ড্রয়িং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুল মুছতে মুছতে দেখে সাফায়াত সোফায় গুটিসুটি মেরে শুয়ে আছে। তুমি ওখানে শুয়ে আছো কেন সাফায়েত? আমার এখানে ঘুমাতেই ভালো লাগে, আপনি খাটে ঘুমিয়ে পড়ুন। সোফায় ঘুমালে তোমার ঘাড়ে ব্যথা হবে, খাটে এসে ঘুমাও। খাটটা তো যথেষ্ট বড়। না না, আমি ঠিক আছি, আপনি আরাম করে ঘুমান, আমার কোনো সমস্যা হবে না। সাফায়েত, আমি তোমাকে আদেশ করছি না, অনুরোধ করছি। আজ আমার জীবনের সবচেয়ে জঘন্য একটা দিন গেছে। আমি চাই না আমার জন্য তুমি তোমার নিজের ঘরে কষ্ট করে সোফায় ঘুমাও। প্লিজ খাটে এসো। শাইমার গলায় একটা চাপা কান্না শুনতে পায় সাফায়াত। সে উঠে দাঁড়ায়। সে ধীর পায়ে খাটের এক কোণায় গিয়ে শুয়ে পড়ে। দুজনের মাঝখানে বিশাল দূরত্ব। সাফায়াত দেওয়ালের দিকে ফিরে শুয়ে আছে। তার চোখে ঘুম নেই। সে বুঝতে পারছে শাইমাও ঘুমায়নি। মাঝরাতে হঠাৎ করেই সাফায়াত শুনতে পায় শাইমা ফিসফিস করে কাঁদছে। কান্নার আওয়াজটা খুব চাপা, যেন সে আপ্রাণ চেষ্টা করছে শব্দ না করার। সাফায়াত ধীরে ধীরে পেছনে ফেরে। সে দেখে শাইমা দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে হাউমাউ করে কাঁদছে। তার শরীরটা কান্নায় কেঁপে কেঁপে উঠছে। সাফায়াত জীবনে কখনো শাইমাকে কাঁদতে দেখেনি। যে মেয়েটা একটা ধমক দিয়ে পুরো ক্লাসকে শান্ত করে দেয়, সেই মেয়েটা আজ একটা বাচ্চা মেয়ের মতো কাঁদছে। সাফায়াতের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। সে তার ভয় আর অস্বস্তি সরিয়ে রেখে একটু একটু করে শাইমার দিকে এগিয়ে যায়। আপনি কাঁদছেন? আমি আমি তানভীরকে খুব বিশ্বাস করেছিলাম সাফায়েত। ও আমার সাথে এত বড় বেইমানি কি করে করলো? আমি কি দেখতে খুব খারাপ? আমার বয়স বেশি বলে কি আমার ভালোবাসার কোনো অধিকার নেই? শাইমার কথাগুলো সাফায়াতের বুকে তীরের মতো বিঁধে যায়। সে কোনো চিন্তা না করেই তার হাতটা এগিয়ে দিয়ে শাইমার চোখের পানি মুছে দেয়। শাইমা চমকে উঠে সাফায়াতের দিকে তাকায়। সাফায়াতের চোখের দৃষ্টিতে আজ কোনো ভয় নেই, আছে অদ্ভুত এক মায়া। তানভীর একটা গাধা, একটা জানোয়ার, ও আপনার যোগ্যই ছিল না। আপনি দেখতে মোটেই খারাপ না। আপনি আমাদের কলেজের সবচেয়ে সুন্দর প্রফেসর, আর ভালোবাসা পাওয়ার অধিকার সবার আছে। আপনি এত কাঁদবেন না প্লিজ, আমার খুব খারাপ লাগছে। তুমি আমাকে শান্ত করার চেষ্টা করছো সাফায়েত? তুমি তো আমাকে ভয় পাও। ভয় পাই তো, এখনো পাচ্ছি, কিন্তু আপনি তো এখন শুধু আমার টিচার বা বড় বোন নন, আপনি আমার বউ। আর বউয়ের চোখের পানি মোছার অধিকার তো স্বামীর থাকে, তাই না? সাফায়াতের মুখে বউ ডাকটা শুনে শাইমার কান্নার বেগ যেন কিছুটা কমে আসে। সে অবাক হয়ে এই 21 বছরের ছেলেটার দিকে তাকিয়ে থাকে। সাফায়াতের হাত তখনও শাইমার গালের ওপর রাখা। শাইমা ধীরে ধীরে নিজের হাতটা তুলে সাফায়াতের হাতের ওপর রাখে। তুমি সত্যিই খুব ভালো সাফায়েত। আমার আব্বুর সম্মান বাঁচানোর জন্য তুমি নিজের জীবনটা নষ্ট করে দিলে। আমি জানি তুমি আমাকে বিয়ে করতে চাওনি। জীবন নষ্ট হবে কেন? আপনি তো আমাকে পড়িয়ে অন্তত পাশ করিয়ে দেবেন, তাই না? সাফায়াতের কথায় শাইমার ঠোঁটের কোণে একটা মলিন হাসি ফুটে ওঠে। সাফায়াতও হাসে। ঘরের ভেতরের এতক্ষণের গুমোট পরিবেশটা যেন হালকা হয়ে আসে। সাফায়াত শাইমার হাতটা আলতো করে ধরে থাকে। শাইমাও কোনো বাধা দেয় না। হঠাৎ করেই দরজায় একটা কড়া নাড়ার শব্দ হয়। এত রাতে কে নক করতে পারে?
সাফায়াত আর সাইমা দুজনেই চমকে ওঠে। সাফায়াত দ্রুত খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই সে দেখে তার বেস্ট ফ্রেন্ড রাকিব হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে। কিরে রাকিব, এত রাতে তুই এখানে, কি হয়েছে? শাফায়েত, সর্বনাশ হয়ে গেছে ভাই। তানবীর আর ওর ফ্যামিলি থানায় গিয়ে সাইমাপুর নামে উল্টো পুলিশ কেস করেছে। ওরা বলছে সাইমাপুর নাকি বিয়ের আসরে তানবীরকে মারধর করে ওদের সম্মান নষ্ট করেছে এবং 5 লাখ টাকা চুরি করেছে। পুলিশ মামা বাড়িতে গেছে আর যে কোনো সময় এখানেও আসতে পারে। রাকিবের কথা শুনে সাফায়াতের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। ঘরের ভেতর থেকে সাইমাও সব শুনতে পায়। সে দৌড়ে দরজার কাছে আসে। তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। বিয়ের প্রথম রাতেই পুলিশ কেস, তানভীর এত বড় শয়তান। সাফায়াত শক্ত হয়ে দাঁড়ায়। সে এবার আর ভয় পাওয়া সেই 21 বছরের বাচ্চা ছেলে নয়। সে এখন সাইমার স্বামী। সে কি পারবে তানভীরের এই নোংরা ষড়যন্ত্র থেকে সাইমাকে বাঁচাতে? তুই কি বলছিস এসব রাকিব? তানভীর পুলিশ কেস করেছে? ওর এত বড় সাহস! নিজে আকাম করে ধরা খেলো, আবার উল্টো সাইমাপুর নামে চুরির অপবাদ দিচ্ছে। হ্যাঁ ভাই, আমি নিজে থানা থেকে খবর নিয়ে সোজা এখানে চলে এসেছি। আমার এক মামা তো ওই থানায় এসআই হিসাবে আছে। সে আমাকে ফোন দিয়ে বলল রহমান সাহেবের মেয়ে সাইমান নামের চুরির আর মারধরের মামলা হয়েছে। পুলিশ যে কোনো সময় তোদের এখানে আসতে পারে। তুই জলদি আঙ্কেলকে ডাক। তানভীরের এত বড় স্পর্ধা! ও ভেবেছে আমি মেয়ে বলে আমাকে পুলিশের ভয় দেখিয়ে দমিয়ে রাখবে। আমি নিজেই থানায় যাব, দেখি ও কত বড় মিথ্যাবাদী। আপনি কোথাও যাবেন না, আপনি এই ঘরের ভেতরেই থাকবেন। যা করার আমি করছি। তুমি কি করবে সাফায়েত? তুমি একটা স্টুডেন্ট। তুমি কি জানো পুলিশ কেস কতটা ঝামেলার? তানভীরের খালু তো আবার এলাকার কমিশনার। ওরা পুলিশের টাকা খাইয়ে নিয়ে আসবে। আমি নিজেই ফেসে যাব। আমি বলেছি না আপনি ঘরের ভেতরে থাকবেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি এখন আমার বউ, আর আমার বউকে আমি পুলিশের সামনে একা ছেড়ে দিয়ে ঘরের ভেতর লুকিয়ে থাকবো? এত বড় কাপুরুষ আমি নই। রাকিব, তুই দাঁড়া, আমি আব্বুকে ডাকছি। সাফায়াতের গলার আওয়াজে একটা অদ্ভুত কাঠিন্য ছিল, যা সাইমা আগে কখনো শোনেনি। যে ছেলেটা একটু আগেও সাইমার সামনে ভয়ে কাঁপছিল, সে হঠাৎ করে যেন একজন পরিণত পুরুষ হয়ে উঠেছে। সাইমা অবাক হয়ে সাফায়াতের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। ড্রয়িং রুমে আসাদ সাহেব আর ফারিয়া বেগম ততক্ষণে ঘুম থেকে উঠে এসেছেন। রাকিবের মুখে সব শুনে আসাদ সাহেবের মুখ চিন্তায় কালো হয়ে যায়। ফারিয়া বেগম তো ভয়ে কাঁপতে শুরু করেন। রহমান ভাইজান, কি জানেন এসব? আমি ওনাকে এখনই ফোন দিচ্ছি। আঙ্কেল, মামার বাড়িতে অলরেডি পুলিশ গেছে। মামা তো হার্টের রোগী, ওনার অবস্থা এমনিতেই খারাপ। পুলিশ এখন সাইমা আপুকে অ্যারেস্ট করতে এদিকেই আসছে। ইয়াল্লাহ, বিয়ে প্রথম রাতেই এ কোন বিপদে পড়লাম আমরা। সাইমা তো কোনো দোষ করেনি। তানভীর ছেলেটা তো কালপিট। এখন আমার ঘরের বউকে যদি পুলিশ নিয়ে যায়, তাহলে সমাজে আমরা মুখ দেখাবো কিভাবে? আম্মু, তুমি একটু শান্ত হও তো। কেউ সাইমাকে নিয়ে যেতে পারবে না। ঠিক সেই মুহূর্তে বাড়ির মেইন গেটে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শোনা যায়। ফারিয়া বেগম ভয়ে কেঁদে ফেলেন। আসাদ সাহেব দ্রুত দরজার দিকে এগিয়ে যান। সাফায়াত রাকিবকে ইশারা করে সাইমার ঘরের দরজার সামনে দাঁড় করিয়ে নিজে আব্বুর পিছু পিছু যায়। দরজা খুলতেই দেখা যায় একজন সাব ইন্সপেক্টর আর দুজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। তাদের পেছনে তানভীরের বড় ভাই দাঁড়িয়ে শয়তানি হাসি হাসছে। আসাদ সাহেব, আমরা সাইমা রহমানকে অ্যারেস্ট করতে এসেছি। ওনার নামে চুরি এবং মারধরের এফআইআর দায়ের হয়েছে। ওনাকে ডাকুন। স্যার, আপনারা ভুল হচ্ছেন। কাল রাতে সাইমার বিয়ের আসরে তানভীর একটা জঘন্য কাজ করেছিল, তাই বিয়ে ভেঙে যায়। সাইমা কোনো টাকা চুরি করেনি। টাকা চুরি করেনি মানে? 5 লাখ টাকা ক্যাশ আমার ভাই পকেটে নিয়ে ঘুরছিল কাবিনের জন্য। ওই মেয়ে আমার ভাইকে মেরে সেই টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে। আপনারা তাড়াতাড়ি ওকে বের করুন অফিসার। মুখ সামলে কথা বলবেন ভাই। সাইমা আপনার ভাইয়ের মতো রাস্তার টোকাই না যে টাকা চুরি করবে। আর অফিসার, আপনারা এত রাতে একজন মহিলাকে অ্যারেস্ট করতে এসেছেন। আপনাদের সাথে কি কোনো ফিমেল পুলিশ আছে? ফিমেল পুলিশ নেই তো কি হয়েছে? মামলা তো হয়েছে। আমাদের ডিউটি আমরা করছি। তুমি কে? হ্যাঁ ছোকরা, আমাদের কাজে বাধা দেওয়ার? আমি সাফায়েত, সাইমা আমার স্ত্রী। আর আমি আইনের স্টুডেন্ট না হলেও দেশের আইন কানুন খুব ভালো করেই জানি।
সূর্য ডোবার পর এবং সূর্য ওঠার আগে কোনো মহিলাকে মহিলা পুলিশ ছাড়া আপনারা অ্যারেস্ট করতে পারেন না? আপনাদের কাছে কি ম্যাজিস্ট্রেটের স্পেশাল পারমিশন আছে? থাকলে দেখান, আমি আমার স্ত্রীকে আপনাদের সাথে যেতে দেব। সাফায়াতের এই আইনি কথায় সাব ইন্সপেক্টর কিছুটা ভড়কে যান। তানভীরের ভাই রেগে গিয়ে সাফায়াতের কলার চেপে ধরতে যায়। সাফায়াত এক ছটকায় তার হাত সরিয়ে দিয়ে সজোরে একটা ধাক্কা মারে। তানভীরের ভাই ছিটকে পেছনের দেওয়ালের সাথে ধাক্কা খায়। আমার গায়ে হাত তোলার সাহস দেখাবেন না। কাল আপনার ভাই বিয়ের আসরে মার খেয়েছে, আজ আপনি খাবেন। অফিসার, আপনারা যদি এখনই এখান থেকে না যান, আমি কিন্তু উপরের লেভেলে ফোন করতে বাধ্য হব। রাকিবের মামা কিন্তু আপনাদের থানারই এসআই, আর আমার ভার্সিটির ভিপি ভাই আপনাদের এসপির আপন ছোট ভাই। আমি কি ফোন লাগাবো? আরে না না, ফোন লাগানোর কি আছে, আমরা তো জাস্ট ইনকোয়ারি করতে এসেছিলাম। ঠিক আছে, কাল সকালে আমরা ফিমেল পুলিশ নিয়ে আসব, তখন কিন্তু ওনাকে থানায় যেতে হবে। চলেন আমরা যাই। পুলিশ আর তানভীরের ভাই চলে যাওয়ার পর সাফায়াত একটা দীর্ঘশ্বাস ফেলে দরজাটা বন্ধ করে দেয়। আসাদ সাহেব অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। যে ছেলে সারাদিন শুধু আড্ডা আর বাইক নিয়ে মেতে থাকতো, সে আজ এত সুন্দর করে একটা বড় বিপদ সামলে নিল। ফারিয়া বেগম দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরেন। ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়িয়ে সাইমা সব দেখছিল। তার বুকের ভেতরটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। সাফায়াত সত্যিই তাকে সম্মান করে এবং রক্ষা করতে জানে। সকালবেলা বাড়িতে একটা থমথমে পরিবেশ। ফারিয়া বেগম রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন। সাইমা একটা সুতির শাড়ি পরে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়। সে এমনিতেই একটু গম্ভীর প্রকৃতির, কিন্তু আজ তার চোখে মুখে অপরাধ বোধ। আমি নিজেই ফেস করব। আরে না না মা, তুমি কেন কাজ করতে যাবে? তুমি নতুন বউ, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি নাস্তা দিচ্ছি। ফুপি, আমি কি কিছু সাহায্য করব? ফুপি, আমি জানি আমার জন্য কাল রাতে আপনাদের অনেক অপমান সহ্য করতে হয়েছে। তানভীরের পরিবার আপনাদেরও হয়তো অনেক কথা শোনাবে। আমাকে মাফ করে দিবেন ফুপি। আমি আসলে রাগের মাথায় কাল নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সাইমা মা, তুই আমার বড় ভাইয়ের মেয়ে, তুই কোনো ভুল করিসনি। তানভীরের মতো লম্পট ছেলেকে বিয়ে করলে তোর জীবনটা নরক হয়ে যেত। কিন্তু আমার চিন্তা হচ্ছে সাফায়াতকে নিয়ে। ও তো এখনো নিজের পায়ে দাঁড়াতে পারলো না। তোরা দুজনে এই অসম সম্পর্কটা কিভাবে সামলাবি আল্লাহই ভালো জানে। আমি বুঝতে পারছি ফুপি, আমি সাফায়াতের কোনো ক্ষতি হতে দেব না। নাস্তা খাওয়ার সময় ডাইনিং টেবিলে সবাই চুপচাপ। সাফায়াত দ্রুত নাস্তা খেয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে যায়। সে একটা কালো শার্ট আর জিন্স পরেছে। সাইমা আজ চোখে সাফায়াতের দিকে তাকায়। ছেলেটাকে আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে। সাফায়াত ব্যাগ কাঁধে নিয়ে সাইমার দিকে তাকায়। আপনি কি আজ কলেজে যাবেন? না, আমি 3 দিনের ছুটি নিয়েছি। ঠিক আছে, ঘরেই থাকুন। কেউ আসলে দরজা খুলবেন না, তানভীরের লোকজন আবার ঝামেলা করতে পারে। আমি দুপুরে রাকিবকে নিয়ে থানায় যাব। ওর মামার সাথে কথা বলে ওই ফেক এফআইআরটা বাতিল করার ব্যবস্থা করব। আপনাকে কিছু নিয়ে ভাবতে হবে না। সাফায়েত, তুমি এত রিস্ক নিচ্ছ কেন? আমি আমার আব্বুর উকিলের সাথে কথা বলবো। মামা এমনিতে অসুস্থ, ওনাকে আর প্রেশার দেবেন না। আমি আমার বউয়ের সম্মান বাঁচাতে জানি। আমি আসছি। সাফায়াত বেরিয়ে যাওয়ার পর সাইমার বুকটা ধক করে ওঠে। আমার বউ শব্দটা সাফায়াতের মুখ থেকে যতবার শোনে, সাইমার ভেতরের জমে থাকা এক পুরনো বরফ যেন ততবার একটু একটু করে গলতে থাকে। সাইমা দ্রুত নিজের ঘরে চলে যায়। সে দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে নিজের ফোনটা হাতে নেয়। তার হাত কাঁপছে। সে একটা নাম্বার ডায়াল করে। হ্যালো মিতু। হ্যাঁ আপু বলো। আমার তো খুব ভয় করছে। কালকে ওই ঘটনার পর থেকে আমি নিজের ঘরে লক হয়ে আছি। আব্বু আম্মু আমাকে প্রচুর বকেছে। তুই একদম চুপ থাকবি মিতু। কেউ যেন বিন্দু স্বর্গ জানতে না পারে তুই আমার কথা মতো কাজ করেছিস। আমি তোকে কথা দিচ্ছি, তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। কিন্তু আপু, তানভীর ভাইয়ার তো পুলিশ কেস করেছে। যদি পুলিশ আমাকে জেরা করে, আমি তো মিথ্যে বলতে পারবো না। পুলিশ তোকে ডাকবে না, আর ডাকলেও তুই শুধু বলবি তানভীর জোর করে তোকে ঘরে নিয়ে গিয়েছিল, ব্যাস। এর বাইরে একটা কথাও বলবি না। তোর অ্যাকাউন্টে আমি কালই ওই 5 লাখ টাকা ট্রান্সফার করে দিয়েছি। তুই তোর ওই স্বপ্নের বুটিকে ইনভেস্ট কর। কিন্তু আপাতত কিছুদিন একদম চুপ থাক।
আচ্ছা আপু, কিন্তু আমার একটা কথা জানার ছিল। তুমি তানভীর ভাইয়াকে তো এমনিতেও বিয়ে করতে পারতে, না বলে দিতে পারতে। এমন একটা নোংরা নাটক সাজানোর কি দরকার ছিল? আর সাফায়েত ভাইয়াকে এভাবে ফাঁসানোর মানে কি? তুই বেশি বুঝিস মিতু। আমার যা দরকার ছিল আমি সেটা আদায় করেছি। সাফায়েত ফেসেছে কি ফাঁসেনি সেটা আমি বুঝবো। তুই শুধু তোর নিজের মুখটা বন্ধ রাখবি। তানভীর একটা লোভী ছেলে, ওকে ফাঁসানোটা জরুরি ছিল যাতে পরিবারের কেউ ওর পক্ষ না নেয়। আর সাফায়েত, ওর ব্যাপারটা তুই বুঝবি না। সাইমা কলটা কেটে দিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলে। কেউ জানে না এই পুরো ঘটনাটা সাইমার নিজের হাতে বোনা একটা নিখুঁত জাল। তানভীর যে লোভী আর চরিত্রহীন সেটা সাইমা অনেক আগে থেকেই জানতো। কিন্তু সাইমার আসল লক্ষ্য তানভীর ছিল না, তার লক্ষ্য ছিল সাফায়েত। সেই সাফায়াত যাকে সে গত 4 বছর ধরে পাগলের মতো ভালোবাসে। কিন্তু বয়সের ব্যবধান আর ফ্যামিলির সম্মানের কথা ভেবে সে কখনো নিজের মনের কথা কাউকে বলতে পারেনি। সে জানতো সাফায়াত তাকে ভয় পায়, তাই সে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যেখানে বাধ্য হয়ে সাফায়াতকে তাকে বিয়ে করতে হয়। দুপুরবেলা সাফায়াত ভার্সিটির ক্যাফেটেরিয়ায় বসে আছে, তার সাথে রাকিব আর শিয়াম সাফায়াতের আরেকজন ঘনিষ্ঠ বন্ধু। ভাই আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না তুই সাইমা ম্যাডামকে বিয়ে করেছিস। ভাই উনি তো ক্লাসে ঢুকলে আমরা নিশ্চয় নিতু ভয় পাই। তুই ওনার সাথে এক রুমে ঘুমাবি কিভাবে? আরে বেটা, সাফায়াত তো এখন ম্যাডামের জামাই। এখন কি ম্যাডাম ওকে ক্লাসের মতো বকা দেবে নাকি? রাতে হয়তো ম্যাডাম নিজেই সাফায়াতকে পড়া বুঝিয়ে দেবে। তোরা ফাইজলামি করিস না তো ভাই, আমার এমনিতেই মাথা খারাপ হয়ে আছে। তানভীরের পুলিশ কেসটার কি হলো বল? তুই চিন্তা করিস না, আমার মামা খবর নিয়েছে। তানভীর কোনো প্রমাণ দেখাতে পারেনি। বিয়ের আসরে এতগুলো মানুষের সামনে ও মৃত্যুর সাথে ধরা খেয়েছে, তাই পুলিশ উল্টো তানভীরকে ওয়ার্নিং দিয়েছে। কেস এমনিতেই ডিসমিস হয়ে যাবে। যাক বাঁচালি ভাই, কিন্তু আমার বুকের উপর এখন বিশাল একটা পাথর বসে আছে। সাইমা আপু, মানে সাইমা, আমার সাথে ঠিক মতো কথাও বলে না। ওনার চোখে সবসময় একটা রাগ রাগ ভাব থাকে। আমি বুঝতে পারি না উনি এই বিয়েটা নিয়ে কি ভাবছেন। ভাই মেয়েরা একটু এমনই হয়, বিশেষ করে সাইমা ম্যাডামের মতো মেয়েরা। তুই একটু সাহস করে ওনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, একটু রোমান্টিক কথা বল, দেখবি বড় ভয় গলে যাবে। রোমান্টিক কথা সাইমা আপুর সাথে? ভাই উনি আমার ঘাড় মোটকে দেবে। আমি বাবার দূরে দূরেই ভালো আছি। ভার্সিটি শেষ করে বিকেলে বাড়ি ফেরে সাফায়াত। ফারিয়া বেগম তখন আসরের নামাজ পড়ছিলেন। সাফায়াত সোজা নিজের ঘরের দিকে যায়। দরজা খুলতেই সে একটা ঘ্রাণ পায়, সাইমার ভেজা চুলের আর দামি শ্যাম্পুর মিষ্টি একটা ঘ্রাণ। সাইমা গোসল করে মাত্র বের হয়েছে। তার পরনে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, চুলগুলো এখনো ভেজা। সে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে জানালার পাশে দাঁড়িয়েছিল। সাফায়াতকে ঘরে ঢুকতে দেখে সাইমা একটু নড়ে চড়ে দাঁড়ায়। ফিরেছে? জি, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। থানার ওই ব্যাপারটা? ওটা সলভ হয়ে গেছে। রাকিবের মামা সব সামনে নিয়েছে। তানভীর আর কোনো ঝামেলা করতে পারবে না। থ্যাঙ্কস সাফায়েত, তুমি সত্যি অনেক বড় একটা কাজ করেছো। আমি তোমার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ হওয়ার কিছু নেই, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। সাফায়াত আলমারি থেকে নিজের জন্য একটা টি শার্ট বের করতে যায়। হঠাৎ কারেন্ট চলে যায়, পুরো ঘর অন্ধকার হয়ে যায়। বাইরে মেঘলা আকাশ, তাই ঘরের ভেতরটাও বেশ অন্ধকার। সাফায়াত অন্ধকারে হাতড়ে হাতড়ে আলমারির পাল্লা বন্ধ করতে গিয়ে হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। সাইমাও অন্ধকারে মোমবাতি খুঁজতে আলমারির দিকে আসছিল। সাফায়াতের সাথে ধাক্কা খেয়ে সে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নেয়। সাফায়াত দ্রুত নিজের 2 হাত বাড়িয়ে সাইমার কোমর জড়িয়ে ধরে তাকে পতন থেকে রক্ষা করে। অন্ধকার ঘরে দুজনের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। সাফায়াতের শক্ত হাত সাইমার নরম কোমরে চেপে বসেছে। সাইমার ভেজা চুলের পানি সাফায়াতের শার্ট ভিজিয়ে দিচ্ছে। সাইমার বুকের ধুকপুকানি সাফায়াত নিজের বুকেও অনুভব করতে পারছে। দুজনের মাঝখানে 1 ইঞ্চি দূরত্বও নেই। আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমাকে ছাড়ো সাফায়েত। সাইমার গলার স্বর কাঁপছে, কিন্তু সে সাফায়াতকে ছাড়িয়ে যাওয়ার কোনো চেষ্টাই করছে না। সাফায়াত যেন এক ঘোরের মধ্যে চলে গেছে। যে মেয়েটাকে সে এত ভয় পেত, আজ সেই মেয়েটার শরীর তার হাতের মুঠোয়। সাইমার ভেজা চুলের সুভাষ সাফায়াতকে পাগল করে দিচ্ছে। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। তার পুরুষালী সত্তা চাইছে সাইমাকে আরো কাছে টেনে নিতে, কিন্তু তার মনের ভেতরের ভয় তাকে আটকাচ্ছে।
সাফায়াত ধীরে ধীরে তার হাতের বাঁধন আলগা করে দেয়। সাইমা একটু পিছিয়ে যায়, কিন্তু সেও কোনো কথা বলতে পারছে না। ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে আসে। আলো আসতেই দুজনেই চরম অপ্রস্তুত হয়ে যায়। সাইমার ফর্সা গাল দুটো লজ্জায় টকটকে লাল হয়ে গেছে। সে আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে দ্রুত ড্রয়িং রুমের দিকে চলে যায়। সাফায়াত নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। তার হাতের তালুতে তখনও সাইমার কোমরের স্পর্শ লেগে আছে। তার বুকের ভেতরটা এক অজানা আনন্দে নেচে ওঠে। সে বুঝতে পারে এই সিনিয়র বউয়ের প্রতি তার আর কোনো ভয় নেই, বরং একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছে। রাত 10টা। রাতের খাবার শেষে সবাই যে যার ঘরে চলে গেছে। সাফায়াত বিছানায় বসে ল্যাপটপে তার একটা অ্যাসাইনমেন্টের কাজ করছিল। সাইমা খাটের অন্য পাশে বসে একটা বই পড়ছিল। দুজনের মাঝে সেই বিকেলের পর থেকে আর কোনো কথা হয়নি। একটা অস্বস্তিকর নীরবতা পুরো ঘরে বিরাজ করছে। উফ, এই থিওরিটা তো কিছুতেই মাথায় ঢুকছে না। কি থিওরি? আমাকে দেখতে দাও। সাইমা বইটা বন্ধ করে সাফায়াতের কাছাকাছি সরে আসে। সে ল্যাপটপের স্ক্রিনের দিকে ঝুঁকে পড়ে। সাইমার হঠাৎ এত কাছে আসায় সাফায়াতের আবার বুক ধড়ফড় শুরু হয়। সাইমা খুব সুন্দর করে একদম প্রফেসরের মতো সাফায়াতকে থিওরিটা বুঝিয়ে দেয়। বাহ, আপনি তো খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। আমি তো ভাবছিলাম কাল স্যারকে কি জবাব দেব। আমি কলেজের প্রফেসর সাফায়েত, এসব থিওরি আমার মুখস্থ। তুমি যদি নিয়মিত মন দিয়ে পড়াশোনা করো তাহলে তোমাকেও কারো কাছে আটকে থাকতে হবে না। কিন্তু মন তো পড়াশোনায় বসতে চায় না। তাহলে কোথায় বসতে চায় তোমার মন? বন্ধুদের সাথে আড্ডায়, নাকি অন্য কোথাও? সাইমা কথাটা বলে সাফায়াতের চোখের দিকে সরাসরি তাকায়। সাফায়াত একটু হকচকিয়ে যায়। সাইমার চোখে আজ কোনো শাসন নেই, বরং একটা অদ্ভুত মায়া আর প্রশ্ন লুকিয়ে আছে। না মানে, আমি তো আর ইচ্ছাকৃত আড্ডা মারি না, তবে এখন থেকে মন দিয়ে পড়ব। আপনি তো ঘরেই আছেন আমাকে পড়ানোর জন্য। আমি সারা জীবন তোমাকে পড়াবো সাফায়েত। তোমার কি মনে হয় আমাদের এই বিয়েটা সারা জীবন টিকবে? সাইমার এই আকস্মিক প্রশ্নে সাফিয়াত ল্যাপটপ বন্ধ করে দেয়। সে সাইমার দিকে পুরোপুরি ঘুরে বসে। কেন টিকবে না? আমি তো এই বিয়েটা ভাঙার জন্য করিনি। আপনি কি চান না আমার সাথে থাকতে? আমি কি চাই তা দিয়ে তো আর জীবন চলে না। তুমি 21 বছরের একটা ছেলে, তোমার সামনে পুরো জীবন পড়ে আছে। তুমি নিশ্চয়ই মনে মনে অন্য কাউকে চেয়েছিলে। আমার মতো বয়স্ক আর রকচটা একটা মেয়েকে তুমি কেন সারা জীবন সহ্য করবে? বয়স্ক? আপনি নিজেকে বয়স্ক বলছেন? আপনার বয়স মাত্র 25, আর রকচটা আপনি হয়তো কলেজে, কিন্তু আমার কাছে তো আপনি আমার বউ। আমি আপনাকে সহ্য করব না, আমি আপনাকে সম্মান করব, আর আমি অন্য কাউকে কোনোদিন চাইনি। সাফায়াতের এত পরিণত আর গুছিয়ে বলা কথা শুনে সাইমা মুগ্ধ হয়ে যায়। তার মনের ভেতরের সব সংশয় যেন দূর হয়ে যাচ্ছে। সে আর নিজেকে আটকে রাখতে পারে না। সে ধীরে ধীরে তার ডান হাতটা এগিয়ে দিয়ে সাফায়াতের গালের ওপর রাখে। সাফায়াত চমকে ওঠে, কিন্তু সে সাইমাকে বাধা দেয় না। তুমি এত ভালো কেন সাফায়েত? তুমি কি জানো তুমি আমাকে কতটা মুগ্ধ করেছো? আমি ভালো না খারাপ সেটা তো আপনি আস্তে আস্তে বুঝবেন, কিন্তু আপনি আমাকে আর ভয় দেখাবেন না প্লিজ। আমি আপনার ওই প্রফেসরি রূপটা একদম পছন্দ করি না। ঠিক আছে, আর ভয় দেখাবো না। সাইমা মুচকি হাসে, সাফায়াতও হাসে। দুজনের হাসির শব্দে ঘরের পরিবেশটা খুব রোমান্টিক হয়ে ওঠে। সাফায়াত নিজের হাত বাড়িয়ে সাইমার হাতটা ধরে ফেলে। সে সাইমার আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল গলিয়ে দেয়। সাইমার চোখ নিচে থেকেই বন্ধ হয়ে আসতে থাকে। সে সাফায়াতের কাঁধে নিচের মাথাটা আলতো করে এলিয়ে দেয়। সাফায়াত সাইমার চুলে মুখ গুজে একটা দীর্ঘশ্বাস ফেলে। তার মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সে ধীরে ধীরে তার ঠোঁট সাইমার কপালে ছোঁয়ায়। সাইমা একটা হালকা কাঁপুনি দিয়ে সাফায়াতকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তেই সাইমার ফোনটা বিকট শব্দে বেজে ওঠে। সাফায়াত আর সাইমা দুজনেই চমকে দূরে সরে যায়। রোমান্টিক পরিবেশটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। সাইমা বিরক্তি নিয়ে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে একটা আননোন নাম্বার জলজল করছে। হ্যালো। খুব তো স্বামীর সাথে সোয়াগ করছেন ম্যাডাম, কিন্তু আপনার স্বামী কি জানে যে কাল রাতের ওই পুরো ড্রামাটা আপনার নিজের সাজানো ছিল? সাইমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তার হাতের ফোনটা কাঁপতে শুরু করে। কে কে বলছেন আপনি? আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো মিতুর অ্যাকাউন্টে আপনার পাঠানো 5 লাখ টাকার রিসিট, আর মিতুর সাথে আপনার
গোপন চুক্তির সব প্রমাণ আমার কাছে আছে। সাফায়াতকে ফাঁসিয়ে আপনি খুব চালাকি করছেন ভেবেছেন? এবার খেলাটা আমি খেলবো। কলটা কেটে যায়। সাইমা পাথরের মতো জমে যায়। সাফায়াত অবাক হয়ে সাইমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে সাইমা? কার ফোন ছিল? তুমি এত ঘামছো কেন? সাইমা ঢোক গেলে সে বুঝতে পারে না সাফায়াতকে সে কি উত্তর দেবে। তার এত নিখুঁত প্ল্যানটা কে জেনে গেল? আর এখন যদি সাফায়াত সত্যিটা জানতে পারে তাহলে সে কি সাইমাকে এক মুহূর্ত আর এই বাড়িতে রাখবে? সাইমার মনে হচ্ছে তার সাজানো স্বপ্নের সংসারটা শুরুর আগেই যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কি হয়েছে সাইমা? কার ফোন ছিল? তুমি এত ঘামছো কেন? কেউ না, রং নাম্বার ছিল। রং নাম্বার ছিল তো তুমি এমন ভূতের মতো চমকে উঠলে কেন? আর তোমার হাত কাঁপছে কেন? দাও তো ফোনটা আমার কাছে, দেখি কে এত রাতে ডিস্টার্ব করছে। আরে বললাম তো কেউ না। তুমি এত জেরা করছো কেন আমাকে? আমি তো তোমার স্টুডেন্ট নাকি যে সব কথার কৈফিয়ত দিতে হবে? সাইমা হঠাৎ করেই গলার স্বর কিছুটা উঁচুতে তুলে কথাগুলো বলে। তার এই আকস্মিক ধমকে সাফায়াত কিছুটা ভড়কে যায়। একটু আগের সেই নরম লাজুক সাইমা চোখের পলকে আবার সেই রকচটা প্রফেসরে পরিণত হয়েছে। সাইমা দ্রুত নিজের ফোনটা বালিশের নিচে লুকিয়ে ফেলে এবং বিছানার একপাশে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। সাফায়াত কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতরটা কেমন যেন খচখচ করতে থাকে। সাইমা যে মিথ্যা বলছে সেটা সাফায়াত খুব ভালো করেই বুঝতে পারছে, কিন্তু কেন মিথ্যা বলছে? কার ফোন ছিল যেটা নিয়ে সে এতটা আতঙ্কিত হয়ে পড়ল? সাফায়াত একটা দীর্ঘশ্বাস ফেলে লাইট অফ করে দেয় এবং বিছানার অন্য পাশে শুয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ছাদ জানালার কাঁচ ভেদ করে ঘরের ভেতর আসতে থাকে। বাতাসের তীব্রতায় জানালার পর্দাগুলো উঠছে। সাফায়াত উঠে জানালা বন্ধ করতে যায়। জানালা বন্ধ করে ফেরার সময় বিদ্যুৎ চমকে ওঠে। সেই তীব্র আলোয় সাফায়াত দেখে সাইমা বিছানায় নেই। সে চমকে ওঠে। বাথরুমের দরজাও খোলা, সেখানেও কেউ নেই। সাফায়াত দ্রুত ঘরের দরজা খুলে বারান্দার দিকে যায়। বারান্দার এক কোণায় অন্ধকারের মধ্যে সাইমা দাঁড়িয়ে আছে। বৃষ্টির ছাটে তার শরীর ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে কাঁদছে। সাফায়াত ধীর পায়ে সাইমার পিছনে গিয়ে দাঁড়ায়। এত রাতে এখানে কি করছেন? বৃষ্টিতে তো ভিজে যাচ্ছেন। তুমি এখানে কেন এসেছো সাফায়েত? যাও গিয়ে ঘুমাও। আপনি না ঘুমালে আমি কিভাবে ঘুমাবো? আপনি কি ওই ফোন কলটার জন্য কাঁদছেন? তানভীর কি আবার কোনো হুমকি দিয়েছে? আমাকে সত্যি করে বলুন সাইমা, আমি সব ঠিক করে দিব। তুমি কিছু ঠিক করতে পারবে না সাফায়েত। কিছু জিনিস এতটাই জটিল হয়ে যায় যে সেটা আর আগের মতো ঠিক করা সম্ভব হয় না। তুমি আমার থেকে দূরে থাকো, সেটাই তোমার জন্য ভালো। দূরে থাকবো মানে কি? আপনি আমার বউ, আপনার সব ভালো মন্দের দায়িত্ব এখন আমার। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন সাইমা। আমি হয়তো বয়সে আপনার ছোট, হয়তো আমি আপনার মতো অতটা ম্যাচিউরড না, কিন্তু আমি আপনাকে ঠকাবো না। সাফায়াতের এই কথাগুলো সাইমার বুকের ভেতর অপরাধ বোধের আগুন আরো বাড়িয়ে দেয়। যে ছেলেটা তাকে এত বিশ্বাস করছে, এত ভরসা দিচ্ছে, সেই ছেলেটাকেই সে সবচেয়ে বড় ধোকাটা দিয়েছে। সাইমা আর নিজেকে সামলাতে পারে না। সে হঠাৎ করেই ঘুরে দাঁড়িয়ে সাফায়াতের বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে ওঠে। সাফায়াত চমকে গেলেও পরক্ষণেই তার দুই হাত দিয়ে সাইমাকে শক্ত করে জড়িয়ে ধরে। সাফায়াতের বুকের উষ্ণতা আর তার চওড়া কাঁধ সাইমাকে অদ্ভুত এক নিরাপত্তা দেয়। সে তার দুই হাত দিয়ে সাফায়াতের শার্ট খামচে ধরে কাঁদে। সাফায়াত সাইমার ভেজা চুলে আলতো করে হাত বুলিয়ে দেয়। বৃষ্টির শব্দ আর সাইমার কান্নার শব্দ মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করে। শান্ত হন সাইমা, আমি তো আছি। আমি কাউকে আপনার কোনো ক্ষতি করতে দেব না। কেউ যদি আপনাকে কষ্ট দেয় আমি তার ঘাড় মোটকে দেব। আমাকে ছেড়ে যেও না সাফায়েত, আমি তোমাকে ছাড়া মরে যাব। আমি জানি আমি খুব খারাপ, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। পাগল, আপনাকে ছেড়ে আমি কোথায় যাব? আর আপনি কি এমন ভুল করবেন? আপনি তো কলেজের সবচেয়ে স্ট্রিক্ট প্রফেসর। আপনার ভুল ধরার সাহস কার আছে? সাফায়াত কথাটা মজা করে বললেও সাইমার বুকটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে এখন আর কিছু বলার সময় নয়। সে যদি এখনই সব সত্যি বলে দেয় তাহলে সাফায়াত তাকে এক মুহূর্ত আর কাছে রাখবে না। সাইমা নিজেকে সামলে নিয়ে সাফায়াতের বুক থেকে মাথা তোলে। সে দ্রুত নিজের চোখের পানি মুছে ফেলে।
চলো ঘরে যাই, আমার শীত করছে। চলুন। পরের দিন সকালবেলা ফারিয়া বেগম ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছেন, আসাদ সাহেব খবরের কাগজ পড়ছেন, সাফায়াত রেডি হয়ে ঘর থেকে বের হয়। সাইমা তখনও ঘুম থেকে ওঠেনি। কিরে সাফায়াত, সাইমা কোথায়? আর শরীর ঠিক আছে তো? কাল রাতে তো দেখলাম তোদের ঘরের লাইট অনেকক্ষণ জ্বলছিল। হ্যাঁ আম্মু, ও ঠিক আছে। আসলে কাল রাতে ওর একটু মাথা ব্যথা করছিল, তাই ঘুমাতে দেরি হয়েছে। তুমি ওকে ডাকবে না, ও ঘুমাক। আমি ভার্সিটি থেকে ফিরে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। শোন সাফায়েত, তোর মামার সাথে আমার কথা হয়েছে। তানভীরের ওই পুলিশের কেসের ব্যাপারটা পুরোপুরি মিটে গেছে, কিন্তু সমাজের মানুষ তো অনেক কথা বলছে। আমরা ভাবছি সামনে শুক্রবার একটা ছোট করে বউ ভাতের আয়োজন করতে, আত্মীয় স্বজনদের ডেকে তোর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ফেলি। আব্বু, এখন এসব অনুষ্ঠানের কোনো দরকার নেই। সাইমা এমনিতেই খুব মেন্টাল প্রেসারে আছে, ওকে একটু সময় দাও। ও আগে এই পরিবেশের সাথে মানিয়ে নিক, তারপর না হয় অনুষ্ঠান করা যাবে। সাফায়াতের এই পরিণত কথায় আসাদ সাহেব আর ফারিয়া বেগম দুজনেই অবাক হয়ে যান। তাদের ছেলেটা যেন বিয়ের পর রাতারাতি বড় হয়ে গেছে। সে তার স্ত্রীর সম্মান আর মানসিক অবস্থার কথা কতটা গুরুত্ব দিয়ে ভাবছে, সেটা দেখে বাবা মা হিসেবে তারা গর্ববোধ করেন। সাফায়াত নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। দুপুরবেলা সাইমা একটা ক্যাফেতে বসে আছে, তার সামনে মিতু বসে কাঁপছে। সাইমা আজ চোখে কালো রোদ চশমা পরে এসেছে, যাতে কেউ তাকে চিনতে না পারে। তার মুখের চেহারা থমথমে। তুই আমাকে সব সত্যি কথা বলবি মিতু? তোর ফোন থেকে ওই স্ক্রিনশট আর ব্যাংক রিসিট কে পেয়েছে? তুই কি কাউকে কিছু বলেছিস? বিশ্বাস করো আপু, আমি কাউকে কিছু বলিনি। কাল রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন হয়তো কেউ আমার ফোন চেক করেছে, কিন্তু আমার ফোনে তো পাসওয়ার্ড দেওয়া ছিল, আমি বুঝতে পারছি না আপু। তোর ওই লম্পট বয়ফ্রেন্ডের কাজ নয় তো? তুই যার সাথে সেদিন ফোনে চ্যাট করছিলি? না না, ও তো এসবের কিছুই জানে না আপু। আমার খুব ভয় করছে। কাল রাতে আমাকেও একটা আননোন নাম্বার থেকে মেসেজ করেছে, লিখেছে তোর আপুকে বলবি 50 লাখ টাকা রেডি রাখতে, নইলে কালকের মধ্যেই ভিডিও আর সব প্রমাণ সাফায়াতের মোবাইলে চলে যাবে। 50 লাখ? এত টাকা আমি কোথায় পাবো? আর আমি যদি টাকা না দেই? তাহলে ওরা সব ফাঁস করে দেবে আপু। তানভীর ভাইয়া যদি এসব জানতে পারে তাহলে তো তোমাকে আর সাফায়াত ভাইয়াকে জ্যান্ত পুঁতে ফেলবে, আর তোমার আব্বু তো স্ট্রোক করেই মারা যাবে। তুমি কিছু একটা করো আপু। সাইমা ক্যাফের টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা এক চুমুকে শেষ করে। তার মাথা কাজ করছে না। সে ভেবেছিল তানভীরকে ফাঁসিয়ে সাফায়াতকে বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সে বুঝতে পারেনি যে সে কত বড় একটা ফাঁদে পা দিয়েছে। এখন যদি এই সত্যিটা বাইরে আসে তাহলে শুধু তার সংসার ভাঙবে না, তার বাবার সম্মান, তার কেরিয়ার সবকিছু শেষ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, সাফায়াত তাকে ঘেন্না করবে। তুই আজই তোর ফোনটা রিসেট মেরে দিবি। ওই নাম্বারে কোনো কল বা মেসেজ আসলে তুই রিপ্লাই দিবি না। যা করার আমি করব। তুই এখন যা এখান থেকে। মিতু চলে যাওয়ার পর সাইমা অনেকক্ষণ চুপচাপ বসে থাকে। তার চোখের সামনে সাফায়াতের ওই মায়াবী মুখটা ভাসতে থাকে। যে ছেলেটা কাল রাতে তাকে বৃষ্টি থেকে বুকে টেনে নিয়েছিল, সেই ছেলেটার চোখে সে প্রতারক হতে চায় না। সে যে কোনো মূল্যে এই সংসারটা টিকিয়ে রাখবে। বিকালবেলা সাফায়াত আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। তার হাতে একটা ছোট শপিং ব্যাগ। সে সরাসরি নিজের ঘরে চলে যায়। ঘরে ঢুকে দেখে সাইমা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। সাইমাকে আজ একটা নীল রঙের শাড়ি পরা অবস্থায় দেখে সাফায়াত থমকে দাঁড়ায়। এই প্রথম সে সাইমাকে এত স্নিগ্ধ আর সাধারণ রূপে দেখছে। প্রফেসরের সেই কড়া মেজাজটা আজ যেন কোথাও হারিয়ে গেছে। আপনাকে নীল শাড়িতে খুব সুন্দর লাগছে সাইমা। সাফায়াতের কথায় সাইমা চমকে ওঠে। আয়নার ভেতর দিয়ে সে সাফায়াতের দিকে তাকায়। সাফায়াতের চোখে একটা অদ্ভুত মুগ্ধতা। সাইমার গাল লজ্জায় লাল হয়ে যায়। সে দ্রুত চোখ নামিয়ে নেয়। তুমি কখন এলে? আর তোমার হাতে ওটা কি? আমি একটু আগে এলাম, আর এটা আসলে আপনার জন্য এনেছিলাম। সাফায়াত শপিং ব্যাগটা থেকে একটা ছোট্ট মখমলের বাক্স বের করে সাইমার দিকে এগিয়ে দেয়। সাইমা কাঁপা কাঁপা হাতে বাক্সটা খোলে। ভেতরে একটা খুব সুন্দর হালকা ডিজাইনের প্লাটিনামের চেইন, যার লকেটে একটা ছোট্ট হীরা বসানো। সাইমা অবাক হয়ে সাফায়াতের দিকে তাকায়। এটা তুমি কেন আনলে? এটার তো অনেক দাম। তুমি স্টুডেন্ট মানুষ, এত টাকা কোথায় পেলে?
আমি স্টুডেন্ট হলেও আমার নিজের জমানো কিছু টাকা ছিল। আমি জানি আপনি অনেক দামি দামি গহনা পরেন। আমার এই সামান্য উপহার হয়তো আপনার কাছে কিছুই না, কিন্তু আমি চেয়েছিলাম আমার নিজের টাকায় আমার বউকে কিছু একটা উপহার দিতে। বিয়ের পর তো আপনাকে কিছুই দেওয়া হয়নি। সাইমার চোখের কোণে পানি জমে যায়। তার মনে পড়ে তানভীরের কথা। তানভীর সবসময় সাইমার বাবার টাকার উপর নজর রাখতো, আর এই 21 বছরের ছেলেটা নিজের পকেট মানি বাঁচিয়ে তার জন্য এত দামি একটা উপহার কিনে এনেছে। সাইমা আর নিজেকে সামলাতে পারে না। সে হঠাৎ করেই সাফায়াতকে শক্ত করে জড়িয়ে ধরে। সাফায়াত এই আকস্মিক আলিঙ্গনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও পরক্ষণেই সেও সাইমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। সাইমার নীলশাড়ির আঁচলটা ফ্লোরে লুটিয়ে পড়ে। সাফায়াতের নাক সাইমার ঘাড়ে ঘষা খাচ্ছে। সাইমার গায়ের সেই চেনা সুভাষ সাফায়াতের ভেতরের পুরুষালী সত্তাকে জাগিয়ে তোলে। আমি কি আপনাকে চেইনটা পরিয়ে দেব সাইমা? দাও। সাইমা সাফায়াতের দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়ায়। সে নিজের চুলগুলো হাত দিয়ে সামনের দিকে সরিয়ে নেয়, ফলে তার ফর্সা উন্মুক্ত ঘাড় আর পিঠের কিছুটা অংশ সাফায়াতের চোখের সামনে ভেসে ওঠে। সাফায়াতের হাতের আঙ্গুল কাঁপছে। সে খুব সাবধানে চেইনটা সাইমার গলায় পরিয়ে দেয়। চেইনের লকটা আটকানোর সময় সাফায়াতের গরম আঙ্গুল সাইমার ঘাড়ে স্পর্শ করে। সাইমার সারা শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে ওঠে। সে চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নেয়। সাফায়াত চেইনটা পরানো শেষ করেও সরে যায় না। সে পেছন থেকে সাইমার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। সাইমা কোনো বাধা দেয় না, বরং সেও নিজের 2 হাত দিয়ে সাফায়াতের হাতগুলো চেপে ধরে। আপনি খুব সুন্দর সাইমা। আমি আগে কখনো আপনাকে এভাবে দেখিনি। আমি সবসময় আপনাকে ভয় পেতাম, কিন্তু এখন আপনাকে দেখলে আমার বুকের ভেতরটা কেমন যেন করতে থাকে। কেমন করতে থাকে? ঠিক বুঝতে পারি না। মনে হয় আপনাকে সব বিপদ থেকে লুকিয়ে রাখি। মনে হয় আপনি শুধু আমার। সাফায়াত কথাগুলো ফিসফিস করে সাইমার কানের কাছে বলে। তার গরম নিঃশ্বাস সাইমার কানের লতিতে আছড়ে পড়ছে। সাইমা আর দাঁড়িয়ে থাকতে পারছে না, তার পা কাঁপছে। সে ঘুরে দাঁড়িয়ে সাফায়াতের বুকের ওপর নিজের 2 হাত রাখে। সাফায়াতের চোখে একটা অদ্ভুত নেশা। সেই নেশায় সাইমাও যেন ডুবে যাচ্ছে। সাফায়াত ধীরে ধীরে তার মুখটা সাইমার মুখের দিকে এগিয়ে নেয়। সাইমা চোখ বন্ধ করে ফেলে। দুজনের ঠোঁটের দূরত্ব যখন মাত্র 1 সুতো, ঠিক তখনই সাফায়াত থেমে যায়। সে সাইমার চোখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। সাইমা, আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই। কি কথা? আমি মিথ্যা একদম পছন্দ করি না। আমি আমার জীবনে সবচেয়ে বেশি ঘৃণা করি প্রতারক আর মিথ্যেবাদীদের। আপনি আমার বউ, আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে রাজি আছি, কিন্তু আপনি কখনো আমার কাছ থেকে কিছু লুকাবেন না। যদি কোনোদিন আমি জানতে পারি আপনি আমাকে ঠকিয়েছেন বা মিথ্যা বলেছেন, আমি কিন্তু এক মুহূর্ত আপনার মুখ দেখব না। সাফায়াতের এই কথাগুলো শুনে সাইমার বুকের ভেতরটা ধক করে ওঠে। একটু আগের সেই রোমান্টিক আবেশটা নিমেষেই কর্পূরের মতো উড়ে যায়। তার মনে হচ্ছে কেউ যেন তাকে বরফ শীতল পানিতে চুবিয়ে ধরেছে। সে সাফায়াতের চোখের দিকে তাকাতে পারছে না। যে ছেলেটা মিথ্যাকে এত ঘৃণা করে, সে যদি জানতে পারে তাদের এই বিয়েটাই একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, তাহলে সে কি করবে? সাইমা নিজেকে সাফায়াতের কাছ থেকে একটু দূরে সরিয়ে নেয়। আমি কেন তোমাকে মিথ্যা বলতে যাব? তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সাইমা দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। সাফায়াত অবাক হয়ে সাইমার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না হঠাৎ করে কি হলো। সে তো শুধু তার মনের কথাটা বলেছিল। সাইমা কি কিছু লুকাচ্ছে তার কাছ থেকে? রাত 8টা, বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। সাফায়াত ল্যাপটপে তার কিছু নোটস চেক করছিল। সাইমা বাথরুমে গোসল করতে ঢুকেছে। হঠাৎ সাফায়াতের মনে পড়ে তার পেন ড্রাইভটা সাইমার ভ্যানিটি ব্যাগে রয়ে গেছে, যেটা সে সকালে সাইমাকে দিয়েছিল কিছু ডকুমেন্টস প্রিন্ট করার জন্য। সাফায়াত ড্রয়িং টেবিলের উপর রাখা সাইমার কালো রঙের ভ্যানিটি ব্যাগটা হাতে নেয়। সে ব্যাগের চেইন খুলে ভেতরে হাত দিয়ে পেন ড্রাইভটা খুঁজতে থাকে। হঠাৎ তার আঙ্গুলে একটা ভাঁজ করা কাগজের টুকরো ঠেকে। কাগজটা একটু মোটা। সাফায়াত কৌতূহল বশত কাগজটা বের করে আনে। কাগজটা একটা ব্যাংকের ডিপোজিট স্লিপ। সাফায়াত স্লিপটা খুলে চোখের সামনে ধরে। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা আছে রিসিভার নেম মিতু আক্তার, অ্যামাউন্ট 5 লাখ, বিডিটি 5 লাখ এবং সেন্ডার নেম
শাইমা রহমান। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো ট্রানজ্যাকশনের তারিখটা ঠিক তাদের বিয়ের দিনের সকালবেলার। সাফায়াতের মাথার উপর যেন বাজ পড়ে। সে ফ্যাল করে স্লিপটার দিকে তাকিয়ে থাকে। 5 লাখ টাকা। শাইমা বিয়ের দিন সকালে মিতুকে 5 লাখ টাকা ট্রান্সফার করেছে। কেন? মিতু তো তানভীরের সাথে ওই রুমে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিল। তাহলে কি মিতু আর তানভীরের ওই ঘটনাটা কোনো দুর্ঘটনা ছিল না? তাহলে কি শাইমা নিজেই? ঠিক সেই মুহূর্তেই বাথরুমের দরজা খুলে যায়। শাইমা তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে। তার চোখে মুখে একটা ফ্রেশ ভাব, কিন্তু সাফায়াতের দিকে তাকাতেই তার হাসিটা মিলিয়ে যায়। সাফায়াত পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার এক হাতে শাইমার ভ্যানিটি ব্যাগ আর অন্য হাতে সেই ব্যাংকের স্লিপটা। সাফায়াতের চোখ দুটো রাগে আর অবিশ্বাসে লাল হয়ে গেছে। তার হাতের শিরাগুলো ফুলে উঠেছে। সে ধীর পায়ে শাইমার দিকে এগিয়ে আসে। এটা কি সাইমা? সাফায়াত, তুমি আমার ব্যাগ কেন ধরেছো? আমি জিজ্ঞেস করছি এটা কি? তুমি বিয়ের দিন সকালে মিতুকে 5 লাখ টাকা কেন দিয়েছিলে? শাইমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা আজ এই 21 বছরের ছেলেটার সামনে ধরা পড়ে গেছে। সাফায়াতের চোখের ওই তীব্র ঘৃণা আর প্রশ্নবোধক দৃষ্টির সামনে শাইমা যেন আজ সম্পূর্ণ বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে। সে কি পারবে সাফায়াতকে বোঝাতে যে সে এই সবকিছু শুধু তাকে পাওয়ার জন্যই করেছিল? আমি জিজ্ঞেস করছি এটা কি? তুমি বিয়ের দিন সকালে মিতুকে 5 লাখ টাকা কেন দিয়েছিলে? সাফায়াত, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। তুমি প্লিজ কাগজটা আমাকে দাও। ভুল বুঝছি? আমার চোখের সামনে ব্যাংকের রিসিট আর আমি ভুল বুঝছি? তুমি কি আমাকে গাধা পেয়েছো সাইমা? মিতু তোমার আপন খালাতো বোন। ও তানভীরের সাথে ওই রুমে ধরা পড়লো আর ঠিক ওই দিন সকালেই তুমি ওকে 5 লাখ টাকা ট্রান্সফার করলে। এর মানে কি দাঁড়ায় জানো তুমি? হ্যাঁ জানি। আমি ইচ্ছে করেই ওকে টাকা দিয়েছিলাম। তানভীর আর ওর ওই নোংরা নাটকটা আমারই সাজানো ছিল। এবার খুশি তুমি? শাইমার এই অকপট স্বীকারোক্তিতে সাফায়াতের হাত থেকে ব্যাংকের স্লিপটা খসে পড়ে যায়। সে ফ্যাল করে শাইমার দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে সে এমন এক মানুষকে দেখছে যাকে সে কোনোদিন চিনতই না। তুমি নিজে এই নাটক সাজিয়েছ নিজের বিয়ের আসরে। তুমি জানো তোমার এই নাটকের জন্য মামা কতটা অপমানিত হয়েছে, আব্বু আম্মু কতটা ছোট হয়েছে সমাজের কাছে। আমার আর কোনো উপায় ছিল না সাফায়াত। তানভীর একটা জানোয়ার, একটা লোভী কুকুর। ও শুধু আব্বুর টাকার জন্য আমাকে বিয়ে করতে চেয়েছিল। ওর চরিত্র ভালো ছিল না। আমি অনেকবার আব্বুকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আব্বু ওর পরিবারের স্ট্যাটাস দেখে অন্ধ হয়ে গিয়েছিল। আমাকে বিয়েটা ভাঙতেই হতো। বিয়ে ভাঙতে হতো বলে তুমি নিজের বোনকে টাকা দিয়ে চরিত্রহীনা সাজাবে? আর সবচেয়ে বড় কথা, তুমি বিয়ে ভাঙার জন্য আমাকে ফাঁসিয়ে দিলে। তুমি খুব ভালো করে জানতে মামার সম্মান বাঁচাতে আমাকে জোর করবে। তুমি আমাদের পুরো পরিবারকে নিয়ে গেম খেলেছো সাইমা। আমি তোমাকে ফাঁসাবো কেন? তুমি তো আমার... চুপ, একদম চুপ। আর একটা কথাও তুমি আমার সামনে বলবে না। আমি মিথ্যেবাদী আর প্রতারকদের ঘৃণা করি, আর তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক। তুমি নিজের বাবাকে ঠকিয়েছো, আমার বাবা মাকে ঠকিয়েছো, আর আমাকে তুমি জ্যান্ত কবর দিয়েছো। সাফায়াত প্লিজ, আমাকে অন্তত একটা বার সবটা বুঝিয়ে বলার সুযোগ দাও। আমি তানভীরকে সরাতে চেয়েছিলাম, কিন্তু আমাকে তুমি একটা বলির পাঠা বানিয়েছো যাতে তোমার আব্বু হার্ট অ্যাটাক না করে আর তোমার সম্মানও বেঁচে যায়। কলেজের ম্যাডাম তো, তাই মাস্টার মাইন্ড গেম খেলেছো সবার সাথে। কিন্তু তুমি ভুলে গেছো সাইমা, আমি তোমার ছাত্র হলেও আমার আত্মসম্মান আছে। সাফায়াত রাগে ফুঁসতে ফুঁসতে নিজের শার্টটা আলমারি থেকে টেনে বের করে। শাইমা দৌড়ে গিয়ে সাফায়াতের হাত চেপে ধরে। তার 2 চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তুমি কোথায় যাচ্ছ এত রাতে? তুমি কোথায় যাবে? যেখানে খুশি যাব, কিন্তু তোমার মতো একজন ধোঁকাবাজের সাথে এক ছাদের নিচে এক বিছানায় আমি আর এক মুহূর্ত থাকবো না। আমাকে ছোবে না তুমি। সাফায়াত এক ঝটকায় শাইমার হাতটা ছাড়িয়ে নেয়। শাইমা ছিটকে গিয়ে বিছানার উপর পড়ে। সাফায়াত হনহন করে ঘর থেকে বেরিয়ে যায় এবং সজোরে দরজাটা টেনে বন্ধ করে দেয়। শাইমা বিছানায় মুখ গুজে হাউমাউ করে কেঁদে ওঠে। তার বুকের ভেতরটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে।
সে যে ভয়ের কারণে সাফায়াতকে সত্যিটা বলতে পারেনি, আজ সেই সত্যিটাই সবচেয়ে কুৎসিতভাবে সাফায়াতের সামনে এসে দাঁড়ালো। পুরো রাত সাফায়াত ড্রয়িং রুমের সোফায় বসে কাটিয়েছে, চোখের পাতা এক করেনি। সকালে ফারিয়া বেগম ড্রয়িং রুমে এসে সাফায়াতকে এভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে যান। কিরে সাফায়েত, তুই এখানে বসে আছিস কেন? তোর চোখ মুখ এমন লাল কেন? সারা রাত ঘুমাসনি? ঘুম আসছিল না আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাবি মানে? নাস্তা করবি না? আর সাইমা কোথায়? তোদের দুজনের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? আম্মু তুমি আমাকে এখন কোনো প্রশ্ন করো না প্লিজ, আমার মাথাটা খুব ধরে আছে, আমি একটু বাতাস খেয়ে আসি। ফারিয়া বেগম কিছু বলার আগেই সাফায়াত বাড়ি থেকে বেরিয়ে যায়। ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে সাইমা সব শুনছিল। তার চোখ মুখ ফুলে আছে। সে বুঝতে পারছে সাফায়াত তাকে আর কোনোদিন ক্ষমা করবে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে, সাফায়াত এখনো ফেরেনি। সাইমার ফোনের স্ক্রিনে হঠাৎ করে আবার একটা মেসেজ ভেসে ওঠে, সেই আননোন নাম্বার থেকে। কি ম্যাডাম, ভাবলেন আমি ভুলে গেছি? আজ রাত 8টার মধ্যে যদি পুরনো ফ্যাক্টরির পিছনে 50 লাখ টাকা নিয়ে না আসেন, তবে আপনার ওই মাস্টার মাইন্ড প্ল্যানের সব কল রেকর্ড, ব্যাংকের স্লিপ আর মিতুর কনফেশন ভিডিও সাফায়াত আর আপনার বাবার হোয়াটসঅ্যাপে চলে যাবে। আপনার বাবার হার্ট তো এমনিতেই দুর্বল, ভিডিওটা দেখলে হয়তো আর বাঁচবে না। মেসেজটা পড়ে সাইমার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সে বুঝতে পারছে এই ব্ল্যাকমেইলার আর কেউ নয়, তানভীর নিজেই। মিতুর কাছ থেকে হয়তো কোনোভাবে তানভীর সব প্রমাণ হাতিয়ে নিয়েছে। সাইমার কাছে 50 লাখ টাকা নেই, আর তার অ্যাকাউন্টে যা ছিল সব মিলিয়ে বড়জোর 7-8 লাখ টাকা হবে। কিন্তু সে যদি আজ না চায়, তবে তানভীর সত্যি সত্যি ওর বাবাকে ভিডিওটা পাঠিয়ে দেবে। সাইমা দ্রুত আলমারি থেকে নিজের একটা কালো বোরখা বের করে। সে তার জমানো সব গহনা আর ক্যাশ টাকা একটা ব্যাগে ভরে নেয়। সাফায়াত তো তাকে ছেড়েই দিয়েছে, কিন্তু সে কোনোভাবেই তার বাবার সম্মান আর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না। সন্ধ্যা 7:30। শহরের উপকণ্ঠে পুরনো সেই জরাজীর্ণ ফ্যাক্টরির পেছনের জায়গাটা একেবারে জনশূন্য। চারিদিকে শুধু চং ধরা লোহা আর ভাঙা ইটের স্তূপ। সাইমা একটা ট্যাক্সি থেকে নেমে ধীর পায়ে সেদিকে এগিয়ে যায়। জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। বাহ, প্রফেসর ম্যাডাম তো দেখি একদম ঘড়ির কাঁটা ধরে চলে এসেছেন। অন্ধকারের ভেতর থেকে তানভীর আর তার দুই বন্ধু বেরিয়ে আসে। তানভীরের মুখে একটা কুৎসিত হাসি, তার হাতে একটা জ্বলন্ত সিগারেট। তানভীর, তুই আমার সাথে এইসব কি খেলছিস? তুই এত নিচে নামতে পারলি? নিচে তো তুমি নেমেছো সাইমা, নিজের বিয়ের আসরে আমাকে সবার সামনে অপমান করে তাড়িয়েছো, আমার পরিবারের সম্মান ধুলে মিশিয়েছো। আর তুমি ভেবেছিলে আমি চুপ করে থাকবো? মিতুকে একটু চাপ দিতেই মেয়েটা গড়ার করে সব বলে দিল। তুই কি চাস বল? আমার কাছে 50 লাখ টাকা নেই, আমার জমানো কিছু ক্যাশ আর গহনা আছে। এটা নে আর ওই ভিডিওগুলো ডিলিট কর। ক্যাশ আর গহনা? সিয়া, তুমি আমাকে ভিখারি পেয়েছো? আমার তো 50 লাখই চাই। তবে হ্যাঁ, তুমি যদি টাকা দিতে না পারো, তাহার বদলে অন্য একটা জিনিস দিও, শোধ করতে পারো। তানভীর ধীর পায়ে সাইমার দিকে এগিয়ে আসে। তার চোখের দৃষ্টি অত্যন্ত নোংরা। সাইমা ভয়ে দুপা পিছিয়ে যায়। একদম কাছে আসবি না তানভীর, আমি চিৎকার করব। চিৎকার করে গলা ফাটলেও এখানে কেউ শুনবে না ম্যাডাম। তুমি তো এখন অন্যের বউ, কিন্তু বিয়ের আগে তুমি আমাকে কত ঘুরাইছো। আজ ওই অপমানের বদলা আমি ঘোড়ায় ঘোড়ায় নেব। ওকে ধর। তানভীরের দুই বন্ধু এগিয়ে এসে সাইমার দুই হাত চেপে ধরে। সাইমা প্রাণপণে বাঁচার চেষ্টা করে, কিন্তু তাদের শক্তির কাছে এসে টিকতে পারছে না। তানভীর একটা বিশ্রী হাসি দিয়ে সাইমার বোরখার হিজাবটা টেনে খুলে ফেলে। সাইমা হাউমাউ করে কাঁদতে থাকে। আমাকে ছেড়ে দে তানভীর, আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দে। আল্লাহকে ডাক ম্যাডাম, দেখি তোর এই দুধের বাচ্চার স্বামী সাফায়েত তোকে বাঁচাতে আসে কিনা। তানভীর কথাটা শেষ করার আগেই অন্ধকারের ভেতর থেকে একটা ভারী লোহার রড এসে সোজা তানভীরের পিঠে সজোরে আঘাত করে। তানভীর একটা বিকট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার দুই বন্ধু চমকে উঠে সাইমাকে ছেড়ে পেছনে তাকায়। অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসে সাফায়াত। তার দুই চোখ দিয়ে যেন আগুন ঝরছে। হাতের শার্টের হাতা গোটানো, আর ডান হাতে একটা লোহার রড।
আমার বউকে ছোঁয়ার সাহস তুই কোথায় পেলি রে শুয়োরের বাচ্চা? সাফায়েত রডটা ফেলে দিয়ে সোজা তানভীরের এক বন্ধুর ওপর ঝাঁপিয়ে পড়ে। সজোরে একটা ঘুষি বসিয়ে দেয় তার চোয়ালে। লোকটা ছিটকে পড়ে যায়। অন্যজন পকেট থেকে একটা ছুরি বের করে সাফায়েতকে আক্রমণ করতে আসে। সাইমা ভয়ে চিৎকার করে ওঠে। সাফায়েত, সাবধানে, ওর হাতে ছুরি। সাফায়াত খুব ক্ষিপ্রতার সাথে লোকটার হাতটা চেপে ধরে মুচড়ে দেয়। ছুরিটা মাটিতে পড়ে যায়। সাফায়াত তাকে ভুলে সজোরে একটা লাথি মারে পেটে। লোকটা কুঁকড়ে যায়। ততক্ষণে তানভীর মাটি থেকে উঠে সাফায়াতকে পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সাফায়াত আগে থেকেই সতর্ক ছিল। সে ঘুরে দাঁড়িয়ে তানভীরের কলার চেপে ধরে তাকে শূন্যে তুলে আছাড় মারে। তানভীরের মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। সাফায়াত তানভীরের বুকের উপর বসে পাগলের মতো তাকে ঘুষি মারতে থাকে। তুই আমার বউয়ের গায়ে হাত দিস, তুই আমার বউকে ব্ল্যাকমেইল করিস, আজ তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো এখানে। সাফায়েত, ছেড়ে দাও ওকে, ও মরে যাবে। সাফায়েত, প্লিজ থামো। সাইমা দৌড়ে গিয়ে সাফায়াতকে পেছন থেকে জড়িয়ে ধরে তাকে থামানোর চেষ্টা করে। সাইমার স্পর্শ পেয়ে সাফায়াতের রাগের মাত্রা কিছুটা কমে আসে। সে হাঁপাতে হাঁপাতে তানভীরের বুকের ওপর থেকে উঠে দাঁড়ায়। তানভীর আর তার বন্ধুরা কোনো মতে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্ধকারের দিকে পালিয়ে যায়। তানভীরের ফোনটা মাটিতে পড়েছিল। সাফায়াত ফোনটা তুলে বোট জুতো দিয়ে পিষে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলে। পুরো জায়গাটা আবার নিস্তব্ধ হয়ে যায়। শুধু সাফায়াত আর সাইমার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সাফায়াতের ডান হাত থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। ছুরিওয়ালা লোকটার সাথে ধস্তাধস্তিতে তার হাতটা বেশ গভীরভাবে কেটে গেছে। সাফায়েত, তোমার হাত কেটে গেছে, কত রক্ত পড়ছে। দূরে থাকুন আমার থেকে, আমাকে ছোবেন না। তুমি এত জেদ কেন করছো? তোমার হাত থেকে রক্ত পড়ছে আর তুমি আমাকে দূরে থাকতে বলছো? সাইমা কোনো কথা না শুনে নিজের বোরখা থেকে ওড়নার একটা অংশ ছিঁড়ে নিয়ে সাফায়াতের হাতের কাটা জায়গাটা শক্ত করে বেঁধে দেয়। সাফায়াত চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখ সাইমার অশ্রু ভেজা মুখের দিকে। আপনি এখানে কেন এসেছেন আমাকে একবার বলার প্রয়োজনও মনে করলেন না? আপনি কি ভেবেছিলেন আপনি একাই সব সমস্যার সমাধান করে ফেলবেন আপনার ওই মাস্টার মাইন্ড ব্রেন দিয়ে? আমি তোমাকে কিভাবে বলতাম সাফায়েত? তুমি তো আমার মুখ দেখতেই চাচ্ছিলে না, আর তানভীর আমার আব্বুকে সব জানিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। আমি বাধ্য হয়েছিলাম। বাধ্য হয়ে আপনি মিতুকে টাকা দিয়েছিলেন, বাধ্য হয়ে আপনি বিয়ের আসরে ওই নাটক করেছিলেন। আপনার ওই একটা নাটকের জন্য আজ আমাদের পুরো জীবনটা এমন নরক হয়ে গেছে। হ্যাঁ, করেছিলাম। আমি নাটক করেছিলাম কারণ আমি তানভীরকে বিয়ে করতে চাইনি। তাহলে আব্বুকে বলতেন, আমাকে মামাকে বলতেন। আপনি আমাকে ফাঁসালেন কেন? আমাকে বলির পাঠা বানানোর কি দরকার ছিল? সাফিয়াত সাইমার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে ঝাঁকিয়ে কথাগুলো বলে। তার চোখের দৃষ্টিতে চরম হতাশা আর ক্ষোভ। সাইমা আর নিজের ভেতরের অনুভূতিগুলোকে আটকে রাখতে পারে না। এতদিনের জমানো সব কথা, সব গোপন সত্য আজ যেন তার ঠোঁট ভেঙে বেরিয়ে আসতে চায়। কারণ আমি তোমাকে ভালোবাসতাম সাফায়েত, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। সাইমার এই একটি কথায় সাফায়াতের হাতের মুঠো আলগা হয়ে যায়। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। চারপাশের বাতাস যেন হঠাৎ করেই থমকে গেছে। আপনি কি বললেন? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম গত 4-5 বছর ধরে। যখন তুমি কলেজে প্রথম ভর্তি হলে, তোমার ওই ছটফটে স্বভাব, তোমার ওই হাসি, তোমার সব কিছু আমাকে পাগল করে দিয়েছিল। কিন্তু আমি ছিলাম তোমার সিনিয়র, তোমার টিচার। আমার বয়স তোমার চেয়ে 4 বছরের বেশি। আব্বু কোনোদিন আমাদের এই সম্পর্ক মেনে নিত না। আর তুমি তো আমাকে সবসময় জমের মতো ভয় পেতে। সাইমা, আমি অনেক চেষ্টা করেছি নিজের মনকে বোঝানোর, কিন্তু যখন আব্বু তানভীরের সাথে আমার বিয়ে ঠিক করলো, আমার মনে হচ্ছিল আমি মরে যাব। তানভীর একটা চরিত্রহীন, সেটা আমি জানতাম। তাই আমি সুযোগ খুঁজি। আমি ইচ্ছে করেই বিয়ের দিনটাকে বেছে নেই। আমি জানতাম বিয়ের দিন যদি বর এমন জঘন্য অবস্থায় ধরা পড়ে, তাহলে আব্বু সম্মান বাঁচাতে চোখের সামনে যাকে পাবে তার সাথেই আমাকে বিয়ে দেবে। আর আমি জানতাম আমার আব্বুর চোখের সামনে সেদিন তুমি ছাড়া আর কেউ থাকবে না। সাফায়াত স্তব্ধ হয়ে সাইমার দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা তাকে পাওয়ার জন্যে এত বড় একটা রিস্ক নিয়েছে, পুরো পরিবারের সম্মান বাজি রেখেছে শুধু তাকে ভালোবাসে বলে। সাফায়াতের মনের ভেতরের সব রাগ, সব অভিমান মুহূর্তের মধ্যে যেন গলে পানি হয়ে যায়। আপনি একটা পাগল সাইমা, একটা আস্ত পাগল। আপনি একবার আমাকে বলতে পারতেন না? বললে তুমি কি আমাকে মেনে নিতে? তুমি তো আমাকে শুধু ম্যাডাম
আর আপু বলেই ডাকতে। তুমি আমাকে ঘেন্না করো সাফায়েত, আমি জানি আমি খুব খারাপ। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি আব্বুকে সবটা বুঝিয়ে বলবো। সাইমা মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে থাকে। সাফায়াত আর এক মুহূর্তও অপেক্ষা করে না। সে সাইমাকে এক ঝটকায় টেনে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। সাইমা চমকে ওঠে, কিন্তু সাফায়াতের বাহুডোর এতটাই শক্ত যে তার নড়ার কোনো উপায় থাকে না। ডিভোর্স? আপনি আমাকে ভালোবাসার জন্য এত বড় গেম খেলতে পারেন, আর আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব? আপনি কি আমাকে এখনো বাচ্চা ছেলে ভেবেছেন? সাফায়েত, তুমি তুমি আমাকে ঘেন্না করছো না? আমি আপনাকে ঘেন্না করতে পারি না সাইমা। আমি আপনার ওই মিথ্যে নাটকটাকে ঘেন্না করেছিলাম, কিন্তু এখন যখন আমি সত্যিটা জানি, আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ, যাকে পাওয়ার জন্য আমার বউ এত বড় একটা যুদ্ধ করেছে। সাফায়াত সাইমার মুখটা নিজের দুই হাতে তুলে ধরে। সাইমার চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু সেই পানিতে আজ কোনো অপরাধ বোধ নেই, আছে অদ্ভুত এক শান্তি। সাফায়াত তার বুড়ো আঙ্গুল দিয়ে সাইমার চোখের পানি মুছিয়ে দেয়। আপনি আর কোনোদিন আমার কাছ থেকে কিছু লুকাবেন না, কথা দিন। কথা দিলাম, আর কোনোদিন কিচ্ছু লুকাবো না। সাফায়াতের চোখ দুটো অদ্ভুত এক নেশায় বুঁদ হয়ে আসে। সে ধীরে ধীরে তার মুখটা সাইমার মুখের দিকে এগিয়ে নেয়। সাইমা এবার আর চোখ খোলা রাখে না। সে চোখ বন্ধ করে সাফায়াতের এই বুনো আবেগের কাছে নিজেকে সমর্পণ করে দেয়। সাফায়াতের ঠোঁট সাইমার কাঁপা কাঁপা ঠোঁটের ওপর এসে পড়ে। প্রথম স্পর্শটা খুব নরম আর আলতো হলেও মুহূর্তের মধ্যেই তা এক তীব্র আর আক্রোশ মেশানো চুমুতে পরিণত হয়। সাইমা সাফায়াতের শার্ট খামচে ধরে তার বুকে আরো গভীরভাবে মিশে যায়। দুজনের জিভের লড়াইয়ে কেউ যেন হার মানতে রাজি নয়। সাফায়াতের এক হাত সাইমার কোমরের নিচ দিয়ে গিয়ে তাকে শূন্যে তুলে ধরে। সাইমার পা মাটি থেকে কিছুটা ওপরে উঠে যায়। সে তার দুই পা দিয়ে সাফায়াতের কোমর পেঁচিয়ে ধরে। সাফায়াতের গরম নিঃশ্বাস সাইমার ঘাড়ে আর কলার বনে আছড়ে পড়ছে। সে সাইমার গলায় পাগলের মতো চুমু খেতে শুরু করে। সাফায়েত, কেউ দেখে ফেলবে। দেখুক, আজ আমি কাউকে পরোয়া করি না। আপনি শুধু আমার সাইমা, আমার ওই রকচটা মাস্টার মাইন্ড সিনিয়র বউ। পাগল একটা। রাতের অন্ধকারে ওই পুরনো ফ্যাক্টরির পেছনে তাদের দুজনের এতদিনের জমানো সব বাধা, সব ভয় আর বয়সের সব দূরত্ব যেন এক মুহূর্তেই মুছে যায়। তাদের গভীর শ্বাস প্রশ্বাস আর বৃষ্টির ভেজা মাটির গন্ধ মিলেমিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করে। বেশ কিছুক্ষণ পর সাফায়াত সাইমাকে নামিয়ে দেয়। সে সাইমার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নেয়। চলুন এবার বাড়ি ফেরা যাক, কাল আমাদের বৌভাত, আপনাকে অনেক সুন্দর করে সাজতে হবে। চলো। পরের দিন সকালবেলা সাফায়াতের বাড়িতে উৎসবের আমেজ। আসাদ সাহিবারা ফারিয়া বেগম ড্রয়িং রুমে বসে মেহমানদের লিস্ট চেক করছেন। সাফায়াত গোসল করে মাত্র ঘরে ঢুকেছে। সাইমা আয়নার সামনে দাঁড়িয়ে বউ ভাতের শাড়ি পরার প্রস্তুতি নিচ্ছিল। সাফায়াত পেছন থেকে এসে সাইমার কোমর জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুজে দেয়। সাফায়েত, কি করছো? কেউ ঘরে চলে আসবে। আসুক, বউয়ের সাথে একটু রোমান্স করছি, এতে কার কি? ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুম থেকে আসাদ সাহেবের একটা বিকট চিৎকার ভেসে আসে। সাফায়েত, সাইমা, তোরা এখনই বাইরে আয়। আসাদ সাহেবের গলার আওয়াজ শুনে সাফায়াত সাইমা দুজনেই চমকে দূরে সরে যায়। সাফায়াত দ্রুত দরজা খুলে বাইরে আসে, তার পিছু পিছু সাইমাও। ড্রয়িং রুমে রহমান সাহেব মানে সাইমার বাবা দাঁড়িয়ে আছেন। তার মুখটা রাগে আর অপমানে লাল হয়ে আছে। তার হাতে একটা হলুদ খামটা খোলা, আর তার ভেতর থেকে উকি দিচ্ছে সেই ব্যাংকের ডিপোজিট স্লিপের কপি আর কয়েকটা প্রিন্ট করা কাগজ। সাইমা, তুই আমার সাথে, তোর এই চাচার সাথে আর এই সাফায়াতের সাথে এত বড় একটা বেমানি করলি? তুই নিজের বিয়ে ভাঙার জন্য তানভীরকে ফাঁসিয়েছিলি। সাইমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তানভীর হয়তো কাল রাতে মার খেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য এই কুরিয়ারটা রহমান সাহেবের কাছে পাঠিয়েছে। সাফায়াত শক্ত হয়ে দাঁড়ায়। সে জানে আজ তাকে তার বউকে বাঁচাতে পরিবারের এই সবচেয়ে বড় ঝড়ের মুখোমুখি হতে হবে। তুই আমার চোখের সামনে থেকে সরে যা সাইমা, আমি তোর মুখ দেখতে চাই না। তুই আমার নিজের মেয়ে হয়ে আমার সাথে এত বড় একটা বেমানি করলি। তুই নিজের বিয়ে ভাঙার জন্য তানভীরকে ফাঁসিয়েছিস, আর এই সাফায়াতকে বলির পাঠা বানিয়েছিস। আব্বু, তুমি আমাকে ভুল বুঝছো। তানভীর ছেলেটা। চুপ কর বেয়াদব মেয়ে, আমি তোর মুখে
আর একটা কথাও শুনতে চাই না। এই দেখ, তানভীর আমাকে কুরিয়ার করে এই প্রমাণগুলো পাঠিয়েছে। মৃদুকে তুই 5 লাখ টাকা দিয়েছিলি বিয়ের দিন সকালে। তোর খালাতো বোনকে দিয়ে তুই একটা জঘন্য নাটক করালি, আর আমি বোকার মতো তানভীরকে সবার সামনে অপমান করে বের করে দিলাম। তুই আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস সাইমা। মামা আপনি শান্ত হন, আপনার প্রেশার এমনিতেই হাই। আপনি যেটা দেখছেন সেটা পুরো সত্যি না। তানভীর একটা প্রতারক। ও এই কাগজগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। তুই চুপ কর সাফায়াত, তুই তো একটা বাচ্চা ছেলে। তুই এই কাল নাগিনীর কি বুঝবি? ও তোকে ফাঁসিয়ে আমার ঘরে বন্দুক রেখে এই বিয়েটা করেছে। তুই জানিস ও কত বড় মাস্টার মাইন্ড? ও নিজের বাবাকে ঠকাতে পারে। আর তুই তো কোন ছাদ? আমি আজই এই বিয়ে ভেঙে দেব। সাইমা, তুই এখনই আমার সাথে চল। রহমান সাহেব রাগে কাঁপতে কাঁপতে সাইমার হাত ধরে টান দেন। সাইমা হাউমাউ করে কেঁদে ওঠে। ফারিয়া বেগম আর আসাদ সাহেব দুজনেই দৌড়ে আসেন রহমান সাহেবকে আটকাতে। ড্রয়িং রুমের পরিবেশ নিমেষেই থমথমে হয়ে যায়। সাফায়াত এক ঝটকায় রহমান সাহেবের হাত থেকে সাইমার হাতটা ছাড়িয়ে নেয় এবং সাইমাকে নিজের পেছনে লুকিয়ে ফেলে। সাইমা কোথাও যাবে না মামা, ও এখন এই বাড়ির বউ, আমার স্ত্রী। সাফায়াত, তুই আমার মুখের উপর কথা বলছিস। তুই বুঝতে পারছিস না ও তোকে ঠকিয়েছে। ও নিজের স্বার্থ উদ্ধারের জন্য তোর জীবনটা নষ্ট করেছে। আমার জীবন নষ্ট হয়নি মামা, আর সাইমা আমাকে ঠকায়নি। আমি সব জানি। সাইমা কাল রাতেই আমাকে সব সত্যি কথা বলেছে। ও মিতুকে টাকা দিয়েছিল, ও নাটক করেছিল, সব আমি জানি। তুই সব জানিস? সাফায়াতে কি তুই কি বলেছিস সব? সাইমা এত বড় একটা ষড়যন্ত্র করেছে আর তুই সেটা জানার পরও ওকে সাপোর্ট করছিস? হ্যাঁ আম্মু, আমি সাপোর্ট করছি, কারণ সাইমা এই কাজটা কোনো খারাপ উদ্দেশ্যে করেনি। মামা, আপনি তানভীরের পরিবারের স্ট্যাটাস দেখে অন্ধ হয়ে গিয়েছিলেন। তানভীর একটা চরিত্রহীন ছেলে। ও শুধু আপনার সম্পত্তির লোভে সাইমাকে বিয়ে করতে চেয়েছিল। সাইমা আপনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আপনি শোনেননি। সাইমা বাধ্য হয়ে এই নাটকটা করেছে যাতে আপনি নিজের চোখে তানভীরের আসল রূপ দেখতে পান। তাই বলে মিতুকে দিয়ে এমন নোংরা নাটক? আর তোর জীবনটা, তুই তো 21 বছরের একটা স্টুডেন্ট। তোর ঘাড়ে ও নিজেকে চাপিয়ে দিল কেন? কারণ আমি সাফায়েতকে ভালোবাসতাম আব্বু। আমি সাফায়েতকে গত 4 বছর ধরে পাগলের মতো ভালোবাসতাম। সাইমার এই কান্না মিশ্রিত চিৎকারে পুরো ড্রয়িং রুম স্তব্ধ হয়ে যায়। ফারিয়া বেগম অবাক হয়ে তার ভাইয়ের মেয়ের দিকে তাকিয়ে থাকেন। আসাদ সাহেবও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। রহমান সাহেব ফ্যাল করে সাইমার দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ আব্বু, এটাই সত্যি। আমি সাফায়েতকে ভালোবাসতাম, কিন্তু ও বয়সে আমার ছোট, তাই তোমরা কেউ কোনোদিন আমাদের এই সম্পর্কটা মেনে নিতে না। আমি যখন জানলাম তুমি তানভীরের সাথে আমার বিয়ে ঠিক করেছো, আমার মনে হচ্ছিল আমি মরে যাব। তানভীর একটা লোভী জানোয়ার। আমি ওকে বিয়ে করতে পারতাম না, তাই আমি সুযোগ খুঁজি। আমি জানতাম বিয়ের আসরে যদি বর এমন অবস্থায় ধরা পড়ে, তাহলে তুমি সম্মান বাঁচাতে চোখের সামনে যাকে পাবে তার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আর আমি জানতাম তোমার চোখের সামনে সেদিন সাফায়েত ছাড়া আর কেউ থাকবে না। ইয়াল্লাহ, সাইমা তুই এত বড় একটা গেম খেলে আমাদের সবার সাথে, শুধু সাফায়েতকে পাওয়ার জন্য তুই আমাদের এত বড় অপমানের মুখে ফেললি। আম্মু, তুমি সাইমাকে দোষ দিও না। ও যেটা করেছে সেটা শুধু ওর ভালোবাসার জন্য করেছে। আর তানভীর, ও যদি এতই ভালো হতো তাহলে কাল রাতে আমাকে আর সাইমাকে ব্ল্যাকমেইল করে ওই পুরোনো ফ্যাক্টরিতে ডাকতো না। ফ্যাক্টরিতে? তুই এসব কি বলছিস সাফায়াত? হ্যাঁ আব্বু, তানভীর কাল রাতে সাইমাকে মেসেজ দিয়ে ব্ল্যাকমেইল করে 50 লাখ টাকা চেয়েছে। সাইমা একা গিয়েছিল টাকা দিতে। তানভীর আর ওর বন্ধুরা মিলে সাইমার ক্ষতি করার চেষ্টা করেছিল। আমি গিয়ে তানভীরকে মেরে ওর ফোন ভেঙে দিয়ে এসেছি। এই দেখো আমার হাতের অবস্থা।
সাফায়াত তার শার্টের হাতা গুটিয়ে ডান হাতটা দেখায়, সেখানে ব্যান্ডেজ করা, আর ব্যান্ডেজের ওপর দিয়েও রক্তের লাল দাগ স্পষ্ট। আসাদ সাহেব চমকে উঠে ছেলের হাতটা ধরেন। রহমান সাহেবের চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে। তিনি বুঝতে পারেন তিনি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলেন। তানভীরের মতো একটা জানোয়ারের হাতে তিনি নিজের মেয়েকে তুলে দিতে যাচ্ছিলেন। সাফায়াত, বাবা আমার, তুই আমার মেয়ের সম্মান বাঁচিয়েছিস। আমি তো কিছুই জানতাম না। আমি তো তানভীরের পাঠানো এই কাগজগুলো দেখেই পাগল হয়ে গিয়েছিলাম। আমাকে মাফ করে দে বাবা। সাইমা, তুই এত বড় একটা কষ্ট একা একা বুকে চেপে রেখেছিলি মা, আমাকে তুই বলিসনি কেন? আব্বু, সাইমা দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। রহমান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। আসাদ সাহেব আর ফারিয়া বেগমও চোখের পানি মুছতে থাকেন। ড্রয়িং রুমে এতক্ষণের গুমোট পরিবেশটা এক নিমেষেই হালকা হয়ে যায়। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে এক অদ্ভুত শান্তির মাধ্যমে। আমি আজই থানায় গিয়ে তানভীরের নামে ব্ল্যাকমেইলিং আর অ্যাটেম্পট টু মার্ডারের কেস করব। ও যেন কোনো দিনই আর মাথা তুলে দাঁড়াতে না পারে। আর আসাদ ভাই, আজ সন্ধ্যায় বৌভাত, আমি আমার মেয়ের বৌভাত এমন ধুমধাম করে করব যে পুরো শহর দেখবে। সাফায়াত, তুই আমার সাইমাকে ভালো রাখিস বাবা। আপনি চিন্তা করবেন না মামা, সাইমা আমার জান। ওর চোখের এক ফোঁটা পানিও আমি আর মাটিতে পড়তে দেব না। রহমান সাহেব হাসি মুখে সাইমাকে সাফায়াতের হাতে তুলে দিয়ে বিদায় নেন। ফারিয়া বেগম সাইমার কাছে এসে তাকে বুকে জড়িয়ে ধরেন। পাগলি মেয়ে একটা, আমাকে বলতি আমি তোর ফুফু না? আমি কি তোর আপুকে বোঝাতে পারতাম না? এত বড় একটা রিস্ক তুই নিলি। যা এখন ঘরে গিয়ে রেস্ট নে, সন্ধ্যায় অনেক ধকল আছে। সাইমা আর সাফায়াত তাদের ঘরে ফিরে আসে। ঘরের দরজা বন্ধ করতেই সাইমা আবার কাঁদতে শুরু করে। সাফায়াত মুচকি হেসে সাইমার দিকে এগিয়ে যায়। সে সাইমার হাত ধরে তাকে খাটের উপর বসায়। এখন আবার কিসের কান্না? সব তো ঠিক হয়ে গেল, মামা তো আর রাগ করে নেই। তুমি এতক্ষণ আব্বুর সামনে আমাকে সাপোর্ট করলে কেন সাফায়েত? কাল রাতে তো তুমি আমার উপর অনেক রেগেছিলে। আমি ভেবেছিলাম তুমি আজ সবার সামনে আমাকে তাড়িয়ে দেবে। কাল রাতে আমি রেগেছিলাম কারণ আপনি আমাকে মিথ্যা বলেছিলেন, কিন্তু পরে যখন আমি বুঝতে পারলাম আপনি আমাকে পাওয়ার জন্যই এত বড় একটা রিস্ক নিয়েছেন, তখন আমার সব রাগ গলে পানি হয়ে গেছে। আমি আপনাকে তাড়িয়ে দেব? আপনাকে ছাড়া তো আমার এক মুহূর্ত চলে না। তুমি সত্যি আমাকে মাফ করে দিয়েছো? মাফ তো অনেক আগেই করে দিয়েছি, কিন্তু একটা শাস্তি তো আপনাকে পেতেই হবে। সাফায়াতের ঠোঁটে একটা দুষ্টু হাসি। সাইমা অবাক হয়ে সাফায়াতের দিকে তাকায়। সাফায়াত ধীরে ধীরে সাইমার একদম কাছে এসে বসে। তার হাতের ব্যান্ডেজ করা অংশটা সাইমার গালে আলতো করে ছুঁয়ে যায়। সাইমা চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নেয়। কি শাস্তি দিবে তুমি আমাকে? আজ সারাদিন আপনি আমার কথার বাইরে এক পাও নড়বেন না। আমি যা বলবো আপনাকে ঠিক তাই করতে হবে। কলেজের ম্যাডামগিরি আজ এই ঘরের বাইরে রেখে আসতে হবে, পারবেন? পারবো, তুমি যা বলবে আমি তাই করব। গুড। তাহলে সবার প্রথমে এই ভারী শাড়িটা চেঞ্জ করে একটা আরামদায়ক জামা পরুন। আপনার চোখের নিচে কালি পড়ে গেছে, আপনি এখন অন্তত 2 ঘন্টা ঘুমাবেন। সাইমা বাধ্য মেয়ের মতো উঠে গিয়ে জামা চেঞ্জ করে আসে। সাফায়াত তাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের একটা হাত সাইমার মাথার নিচে রাখে। সাইমা সাফায়াতের বুকে মুখ গুজে শান্তিতে চোখ বন্ধ করে। এতদিনের মানসিক চাপ, ভয় আর অনিশ্চয়তা আজ পুরোপুরি কেটে গেছে। সাফায়াতের গায়ের গন্ধ আর তার বুকের উষ্ণতা সাইমাকে এক অদ্ভুত নিরাপত্তার চাদরে ঢেকে দেয়। দুপুর গড়িয়ে বিকেল হয়। পুরো বাড়ি মেহমানদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বৌভাতের অনুষ্ঠান সাফায়াতদের বাড়ির ছাদেই আয়োজন করা হয়েছে। বিশাল প্যান্ডেল, চোখ ধাঁধানো ডেকোরেশন আর খাবারের সুগন্ধে চারিপাশ মমা করছে। ফারিয়া বেগম নিজ হাতে সাইমাকে সাজাতে শুরু করেছেন। সাইমা, আজ তোকে এমন সুন্দর করে সাজাবো যে সাফাতের চোখ কপালে উঠে যাবে। তুই দেখ, তোর দাদির দেওয়া গহনাগুলো আমি তোর জন্যই তুলে রেখেছিলাম। ফুপি, এত ভারী গহনা লাগবে না, আমার এমনিতেই সাজগোজ খুব একটা পছন্দ না। আরে আজ তোর বউ ভাত, আজ সাজবি না তো কবে সাজবি? একদম চুপচাপ বসে থাক।
সাইমাকে একটা গাঢ় মেরুন রঙের লেহেঙ্গা পরানো হয়েছে। ভারী কুন্দন আর স্বর্ণের গহনায় তাকে সত্যি কোনো রাজকন্যার মতো লাগছে। তার ফর্সা মুখে হালকা মেকআপ আর গাঢ় লাল লিপস্টিক এক অদ্ভুত মায়াবী রূপ তৈরি করেছে। সাফায়াত যখন ঘরে ঢোকে, সাইমাকে দেখে সে আক্ষরিক অর্থেই থমকে দাঁড়ায়। তার চোখ সাইমার ওপর থেকে সরছেই না। সাফায়াতকে আজ একটা কালো রঙের ডিজাইনার শেরওয়ানি পরানো হয়েছে, চুলগুলো সুন্দর করে সেট করা। 21 বছরের ছটফটে ছেলেটাকে আজ একদম পরিণত আর সুদর্শন একজন পুরুষ মনে হচ্ছে। ফারিয়া বেগম মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে যান। সাফায়াত ধীর পায়ে সাইমার পেছনে গিয়ে দাঁড়ায়। আয়নার ভেতর দিয়ে দুজনের চোখাচোখি হয়। সাফায়াত সাইমার উন্মুক্ত কাঁধে আলতো করে একটা চুমু খায়। সাইমার সারা শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে ওঠে। আপনাকে আজ এত সুন্দর লাগছে সাইমা, আমার তো মনে হচ্ছে অনুষ্ঠান ক্যান্সেল করে আপনাকে নিয়ে এই ঘরেই সারা রাত বসে থাকি। ফাজলামি করো না সাফায়েত, কেউ চলে আসবে। আসুক, নিজের বউয়ের সাথে রোম্যান্স করছে, এতে কার কি? আপনি জানেন আপনাকে এই লেহেঙ্গাতে কতটা হট লাগছে? সাফায়েত, তুমি কিন্তু বেশি বেশি করছো। আমি কিন্তু এখনো তোমার কলেজের ম্যাডাম। কলেজে ম্যাডাম হতে পারেন, কিন্তু এই ঘরে আপনি শুধু আমার বউ, আমার জুনিয়র বউ না, আমার সিনিয়র বউ। সাফায়াত সাইমাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুজে দেয়। সাইমা চোখ বন্ধ করে সাফায়াতের চুলে হাত বুলিয়ে দেয়। তাদের এই একান্ত মুহূর্তটা ভেঙে যায় দরজায় রাকিবের কড়া নাড়ার শব্দে। ওই সাফায়েত ভাই, রোমান্স পরে করিস, মেহমানরা সব এসে গেছে, তোদের স্টেজে ডাকছে, জলদি আয়। এই রাকিবটা সবসময় কাবাব মেয়ে হাড্ডি হয়ে আসে। চলুন সাইমা, আপনার ম্যাডামগিরি আর আমার রোমান্স এখন কিছুক্ষণের জন্য পজ থাক। সাফায়াত সাইমার হাত ধরে ছাদের দিকে এগোয়। ছাদে পা রাখতেই হাজার হাজার লাইটের আলো আর ক্যামেরার ফ্ল্যাশ তাদের উপর এসে পড়ে। সবাই মুগ্ধ চোখে এই নতুন জুটির দিকে তাকিয়ে আছে। বয়সের পার্থক্যটা আজ যেন কোথাও হারিয়ে গেছে। সাফায়াতের হাত শক্ত করে ধরে। সাইমা স্টেজের দিকে এগিয়ে যায়। রহমান সাহেব আর লিপি বেগম স্টেজের কাছেই দাঁড়িয়েছিলেন। মেয়ের হাসি মুখ দেখে তাদের বুকটা শান্তিতে ভরে যায়। আসাদ সাহেব আর ফারিয়া বেগম মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত। রাকিব আর শিয়াম স্টেজের পাশে দাঁড়িয়ে সাফায়াতকে নিয়ে নানা রকম দুষ্টুমি করছে। ভাই সাফায়েত, তুই তো পুরো লটারি জিতে গেছিস ম্যাডাম, আজ যা লাগছে না। চোখ নিচে নামা সিয়াম, তোর ম্যাডাম হলেও ও এখন আমার বউ, নজর দিবি না একদম। বউয়ের প্রতি এত পজিটিভনেস! বিয়ের আগে তো ম্যাডামকে দেখলে তুই 100 হাত দূরে পালাতে, আর এখন তো হাত ছাড়তেই চাচ্ছিস না। তোমরা দুজন কিন্তু বেশি কথা বলছো রাকিব। কাল কলেজে আসো, তোমাদের অ্যাসাইনমেন্টের খবর আমি নিচ্ছি। সাইমার এই ধমকে রাকিব আর শিয়াম দুজনেই ভয় পাওয়ার ভান করে দূরে সরে যায়। সাফায়াত আর সাইমা দুজনেই হেসে ওঠে। অনুষ্ঠানের পরিবেশটা খুব সুন্দর আর আনন্দমুখর। সবাই খেয়ে দিয়ে নবদম্পতিকে দোয়া করে যাচ্ছে। রাত প্রায় 10টা বাজে। মেহমানরা অনেকেই চলে যেতে শুরু করেছে। হঠাৎ করে ছাদের এন্ট্রান্সের দিকে একটি হট্টগোল শোনা যায়। সবাই চমকে সেদিকে তাকায়। সাফায়াত আর সাইমাও স্টেজ থেকে উঠে দাঁড়ায়। ছাদের সিঁড়ি দিয়ে হনহন করে উঠে আসছে তানভীর। তার মাথা ব্যান্ডেজ করা, এক হাত প্লাস্টার করা, তার সাথে 2-3 জন পুলিশ অফিসার। তানভীরের চোখে মুখে একটা হিংস্র আর শয়তানি হাসি। রহমান সাহেব দ্রুত তানভীরের সামনে গিয়ে দাঁড়ান। তানভীর, তোর সাহস তো কম না, তুই আবার এই বাড়িতে এসেছিস, আর পুলিশ কেন তোর সাথে? অফিসার, আপনারা ওকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি আসবো না তো কে আসবে আঙ্কেল? আমি তো আপনাদের সবার আসল রূপটা সমাজের সামনে তুলে ধরতে এসেছি। অফিসার, ওই যে স্টেজে দাঁড়িয়ে আছে আপনাদের আসামি, যান ওই সাফায়াত আর ওই প্রতারক বউ সাইমাকে অ্যারেস্ট করুন। আসাদ সাহেব, রহমান সাহেব, আপনারা আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমাদের কাছে কমপ্লেন আছে। সাফায়েত কাল রাতে তানভীরের উপর প্রাণঘাতী হামলা করেছে, আর সাইমা রহমান মৃতুকে ব্ল্যাকমেল করে বিয়ের আসরে এই জঘন্য নাটকটা করেছে। আমাদের কাছে সব প্রমাণ আছে। এসব কি বলছেন আপনারা? তানভীর তো নিজেই একটা চরিত্রহীন। ও কাল রাতে সাইমার কাছে 50 লাখ টাকা চাঁদা চেয়েছিল। সাদা? আমি সাদা চেয়েছিলাম? আন্টি, আপনারা এত বড় মিথ্যাবাদী আমি জানতাম না। এই দেখুন অফিসার, সাইমা আমার সাথে মিঠুর ওই ফেক ভিডিও বানানোর জন্য মিঠুকে 5 লাখ টাকা ট্রান্সফার করেছে। এ হলো ব্যাংকের রিসিট, আর
সাফায়ত কাল রাতে আমাকে একা পেয়ে রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে। তানভীর পকেট থেকে সেই ব্যাংকের রিসিটের কপিটা বের করে পুলিশের সামনে তুলে ধরে। ছাদের সব মেহমানরা অবাক হয়ে ফিসফিস করতে শুরু করে। আসাদ সাহেব আর রহমান সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সাফায়াত শক্ত পায়ে স্টেজ থেকে নিচে নেমে আসে। সাইমা ভয়ে কাঁপছে। সে সাফায়াতের হাতটা শক্ত করে ধরে রাখে। তানভীর, তুই কিন্তু এবার সত্যি সত্যি নিজের কবর নিজে খুঁড়ছিস। তুই কি ভেবেছিস তোর এই মিথ্যে গল্প পুলিশ বিশ্বাস করবে? মিথ্যে গল্প? সাফায়াত, তুই তো এখনো বাচ্চা। আমি পুলিশ নিয়ে এসেছি হাওয়ার ওপর ভিত্তি করে নয়। আমার কাছে সাক্ষ্য প্রমাণ আছে। মিতু, এই মিতু, এদিকে আয়। তানভীরের ডাক শুনে সিঁড়ির আড়াল থেকে ধীর পায়ে বেরিয়ে আসে মিতু। তার মুখটা ভয়ের চোটে শুকিয়ে গেছে। সাইমা অবাক হয়ে মিতুর দিকে তাকায়। মিতু তো সাইমার আপন খালাতো বোন। ও তানভীরের সাথে কি করছে? বল মিতু, সবার সামনে বল, পুলিশ অফিসারের সামনে বল। বিয়ের দিন ওই গেস্ট রুমে কি হয়েছিল? কে তোকে বাধ্য করেছিল আমার সাথে ওই আপত্তিকর অবস্থায় থাকতে? আমি ভয় পাবেন না মিতু আক্তার, আপনি সত্যি কথাটা বলুন। আইন আপনাকে সুরক্ষা দেবে। সাইমা কি আপনাকে টাকা দিয়ে এই কাজটা করতে বাধ্য করেছিল? মিতু একবার সাইমার দিকে তাকায়, তারপর মাথা নিচু করে ফেলে। তার চোখ দিয়ে পানি পড়ছে। পুরো ছাদ নিস্তব্ধ। সবাই মিতুর উত্তরের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, সাইমা আপু আমাকে 5 লাখ টাকা দিয়েছিল। উনি আমাকে বলেছিল তানভীর ভাইয়াকে গেস্ট রুমে নিয়ে যেতে, এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাতে সবাই ভাবে তানভীর ভাইয়া খারাপ। সাইমা আপু এই বিয়েটা ভাঙতে চেয়েছিল। তানভীর ভাইয়া নির্দোষ। মিতুর এই একটা কথাই পুরো ছাদে যেন বোমা ফাটে। মেহমানরা ছিছি করতে শুরু করে। রহমান সাহেব বুকে হাত দিয়ে সোফায় বসে পড়েন। ফারিয়া বেগম আর আসাদ সাহেব হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। সাইমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারছে না মিতু কেন তানভীরের সাথে হাত মিলিয়ে এত বড় একটা মিথ্যা কথা বলছে। দেখলেন তো অফিসার, নিজের বোনের মুখ থেকে শুনলেন তো। এবার এই প্রতারক স্বামী স্ত্রীকে অ্যারেস্ট করুন। এরা আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। সাফায়েত সাহেব, সাইমাস রহমান, আপনারা দুইজন আইনের চোখে এখন অপরাধী। আপনাদের এখনই আমাদের সাথে থানা যেতে হবে। কনস্টেবল, ওদের হাতে হাত করা পরাও। দুজন কনস্টেবল হাতকড়া নিয়ে সাফায়াত আর সাইমার দিকে এগিয়ে আসে। সাইমা ভয়ে চিৎকার করে ওঠে। সাফায়াত সাইমাকে নিজের বুকে আগলে ধরে কনস্টেবলদের দিকে একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস দেখাবেন না অফিসার। আপনারা যাকে নির্দোষ ভাবছেন সেই তানভীর আসলে কত বড় শয়তান সেটা প্রমাণের জন্য মিতুর এই ফেক স্টেটমেন্টই শেষ কথা নয়। আমার কাছে এমন একটা প্রমাণ আছে যা দেখলে আপনারা তানভীরকেই এখন অ্যারেস্ট করে নিয়ে যাবেন। তুই এবার কি ফেক প্রমাণ বানালি রে ছোকরা? তোর কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে কিনা সেটা তো 1 মিনিট পরেই দেখতে পাবি তানভীর। রাকিব, প্রজেক্টরটা অন কর। সাফায়াতের কথা শেষ হতেই ছাদের সব লাইট হঠাৎ করে নিভে যায়। পুরো ছাদ অন্ধকারে ডুবে যায়। পর মুহূর্তেই ছাদের একপাশের সাদা পর্দায় প্রজেক্টরের আলো গিয়ে পড়ে। পর্দায় একটা ভিডিও প্লে হতে শুরু করে। ভিডিওর প্রথম দৃশ্যটা দেখেই তানভীরের চোখ কপালে উঠে যায়। মিতু ভয়ে একটা চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ে। সাব ইন্সপেক্টর অবাক হয়ে পর্দার দিকে তাকিয়ে থাকেন। সাইমাও বুঝতে পারছে না সাফায়াত এটা কি দেখাচ্ছে। সাফায়াত কি তাহলে তানভীরের থেকেও বড় কোনো চাল চেলে রেখেছে? এই ভিডিওতে এমন কি আছে যা পুরো পরিস্থিতিকে এক নিমেষেই পাল্টে দিতে পারে? প্রজেক্টরের আলোয় ছাদের সাদা পর্দায় একটা ভিডিও প্লে হতে শুরু করে। ভিডিওটা কোনো একটা অন্ধকার ক্যাফের সিসিটিভি ফুটেজ আর সাথে অডিও রেকর্ড করা। পর্দায় স্পষ্ট দেখা যাচ্ছে তানভীর আর মিতু মুখোমুখি বসে আছে। তুই কি ভেবেছিস মিতু, সাইমা আমাকে বিয়ের আসরে অপমান করে বের করে দেবে আর আমি চুপচাপ হজম করে নেব? ভাইয়া আমাকে মাফ করে দাও। সাইমা আপু আমাকে 5 লাখ টাকা দিয়েছিল ঠিকই, কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করতে চাইনি। তুমি প্লিজ আমার ওই সর্বনাশ ছবিগুলো ডিলিট করে দাও। আমি তোমার হাত পা ধরি। ছবি ডিলিট করবো? ওই ছবিগুলোই তো আমার তরফের তাস। তুই আজ রাতে সাইমাকে মেসেজ দিয়ে 50 লাখ টাকা চাইবি, আর কাল বউ ভাতের অনুষ্ঠানে সবার সামনে গিয়ে বলবি সাইমা তোকে টাকা দিয়ে এই নাটক করিয়েছে। না ভাইয়া, আমি সাইমা আপুর এত বড় সর্বনাশ করতে পারবো না। রহমান আঙ্কেল তো মরেই যাবে এই অপমান সহ্য করতে না পেরে।
বুড়ো মারলে আমার কি? আমি চাই সাইমার জীবনটা ধ্বংস হোক, আর ওই দুধের বাচ্চা সাফায়েত সেন জেলে পচে। তুই যদি আমার কথা না শুনিস, কাল সকালেই তোর ওই নোংরা ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে। তোর বাবা মা তোকে বাড়ি থেকে বের করে দেবে। কি করবি বল? আমি করব, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু প্লিজ আমাকে বাঁচাও। ভিডিওটা অফ কর রাকিব, আর লাইটগুলো জ্বালিয়ে দে। ছাদের সব লাইট একসাথে জ্বলে ওঠে, পুরো ছাদ যেন শ্মশানের মতো নিস্তব্ধ। তানভীরের মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে, তার কপালের ঘাম স্পষ্ট দেখা যাচ্ছে। মিতু হাউমাউ করে কাঁদতে কাঁদতে সাইমার পায়ের কাছে বসে পড়ে। রহমান সাহেব আর আসাদ সাহেব রাগে ফুঁসছেন। সাব ইন্সপেক্টর চরম বিরক্তি নিয়ে তানভীরের দিকে তাকান। কি তানভীর, নিজের গলাটা চিনতে পারছিস তো, নাকি এটাও বলবি যে আমি এআই দিয়ে তোর ভয়েস ক্লোন করেছি? এটা ফেক। তুই আমাকে ফাঁসানোর জন্য এসব বানিয়েছিস। অফিসার, আপনারা ওর কথা বিশ্বাস করবেন না। তুই চুপ করবি শুয়োরের বাচ্চা। তুই ভেবেছিলি তুই একা চালাক? তুই যখন কাল রাতে মিতুকে ওই ক্যাফেতে বসে ব্ল্যাকমেইল করছিলি, তখন রাকিব ওই ক্যাফের ম্যানেজারের সাহায্যে সিসিটিভি ফুটেজ আর অডিও হ্যাক করে নিয়েছিল। আমি তো কাল রাতেই তোকে জেলে পাঠাতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম তোর আসল রূপটাই সমাজের সামনে, আমার মামার সামনে আর পুলিশের সামনে উন্মোচিত হোক। মিতু, তুই এত বড় বিপদে ছিলি, তুই আমাকে একবার বলতে পারলি না? আমি তোকে 5 লাখ টাকা দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি তো বলেছিলাম তোকে সব বিপদ থেকে আমি বাঁচাবো। তুই এই জানোয়ারটার ভয়ে আমার এত বড় সর্বনাশ করতে আসলি। আমাকে মাফ করে দাও আপু, আমার মাথা কাজ করছিল না। ও আমাকে খুব ভয় দেখিয়েছিল। আমি বুঝতে পারিনি ও পুলিশ নিয়ে এই বৌভাতের অনুষ্ঠানে চলে আসবে। আমাকে তোমরা পুলিশের হাত থেকে বাঁচাও আপু। তুই চুপ কর মিতু, তোর মতো বেঈমান মেয়ে জায়গা আমার বাড়িতে নেই। আর তানভীর, তুই আমার মেয়ের জীবন ধ্বংস করতে চেয়েছিলি, তুই আমার সম্মান নিয়ে খেলতে চেয়েছিলি। আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিন। আমি রাগের মাথায় এই কাজ করে ফেলেছি। রহমান সাহেব আর এক মুহূর্ত অপেক্ষা না করে সজোরে একটা চর বসিয়ে দেন তানভীরের গালে। থাপ্পড়ের শব্দে পুরো ছাদ কেঁপে ওঠে। তানভীর তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। অফিসার, আপনারা আর কিসের জন্য অপেক্ষা করছেন? এই জানোয়ারটাকে অ্যারেস্ট করেন। ও আমার মেয়েকে ব্ল্যাকমেইল করেছে, আর ভাইজিকে ব্ল্যাকমেইল করেছে, আর আমার জামাইয়ের উপর মিথ্যা অপবাদ দিয়েছে। আমি ওর নামে মামলা করব, যে ওর সারা জীবন জেলের ভাত খেতে হবে। কনস্টেবল, অ্যারেস্ট হিম। আর মিতু আক্তার, আপনাকেও জিজ্ঞাসাবাদের জন্য আমাদের সাথে থানা যেতে হবে। সাফায়েত সাহেব, আমরা সত্যি দুঃখিত। আমরা তানভীরের বানানো গল্পটা বিশ্বাস করে ফেলেছিলাম। ইটস ওকে অফিসার, আপনারা আপনাদের ডিউটি করেছেন, কিন্তু ওই জানোয়ারটা যেন কোনোভাবেই পার না পায়। আপনি নিশ্চিন্ত থাকুন। ও এবার এমন ফেসেছে যে ওর কমিশনার খালুও ওকে বাঁচাতে পারবে না। চলুন আপনারা। পুলিশ তানভীর আর মিতুকে নিয়ে ছাদ থেকে নেমে যায়। তানভীরের দম্ভ আর অহংকার আজ পুরোপুরি মাটিতে মিশে গেছে। ড্রয়িং রুম আর ছাদের পরিবেশটা যেন একটা বিশাল ঝড় পার করে শান্ত হলো। মেহমানরা সবাই সাফায়াতের বুদ্ধির প্রশংসা করতে শুরু করে। রহমান সাহেব ধীর পায়ে সাফায়াতের সামনে এসে দাঁড়ান, তার চোখে পানি টলটল করছে। বাবা সাফায়াত, আমি তোর কাছে আজ চিরকালের জন্য ঋণী হয়ে গেলাম। তুই শুধু আমার মেয়ের সম্মানই বাঁচাসনি, তুই আমাদের পুরো পরিবারটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছিস। আমি তোকে বাচ্চা ছেলে ভেবেছিলাম, কিন্তু তুই আজ প্রমাণ করে দিয়েছিস তুই এই পরিবারের সবচেয়ে যোগ্য রক্ষক। আমাকে তুই মাফ করে দে বাবা। মামা, আপনি এসব কি বলছেন? আপনি আমার গুরুজন। আপনার পায়ে ধরলেও তো আমার ঋণ শোধ হবে না। আপনি আমাকে মাফ করতে বলবেন না প্লিজ। সাইমা আমার স্ত্রী, ওর সম্মান বাঁচানো তো আমার সবচেয়ে বড় দায়িত্ব। সাফায়েত ঠিকই বলছে ভাইজান, ও তো ওর দায়িত্ব পালন করছে। আপনি কাঁদবেন না, আজ তো আনন্দের দিন। সাইমা, মা, তুই আজ থেকে আর কোনোদিন একা একা কোনো বিপদ মাথায় নিবি না। তোর স্বামী আছে, আমরা আছি, আমরা সবাই মিলে তোর পাশে দাঁড়াবো। ফুপি, আমি আর কোনোদিন তোমাদের কাউকে ঠকাবো না। আমি অনেক বড় ভুল করেছিলাম। আচ্ছা আচ্ছা, অনেক ইমোশনাল ড্রামা হয়েছে। মেহমানরা সবাই দাঁড়িয়ে আছে। রাকিব, সিয়াম, তোরা দাঁড়িয়ে আছিস কেন? গানের সাউন্ডটা বাড়া। আজকে আমার বৌভাত, আর আমি চাই সবাই মিলে আনন্দ করুক।
ইয়েস বস, এখনই ব্যবস্থা করছে। ভাই তোর ব্রেন তো অ্যাস্ট্রোনটকেও হার মানাবে। তুই যে এই লেভেলের একটা তুরুপের তাস লুকিয়ে রেখেছিলি আমরা তো ভাবতেই পারিনি। তোরা শুধু ম্যাডামকে ভয় পাস, ম্যাডামের জামাইয়ের পাওয়ার তো এখনো দেখিসনি। যা গিয়ে খাবার সার্ভ কর। ছাদের পরিবেশ আবার আনন্দ মুখর হয়ে ওঠে, গানের তালে তালে সবাই মেতে ওঠে। সাইমা আর সাফায়াত আবার স্টেজে গিয়ে বসে। সাইমা আর চোখে সাফায়াতের দিকে তাকায়। সাফায়েত, তুমি এত সুন্দর করে সবকিছু কিভাবে প্ল্যান করলে? কারণ আমি আমার বউকে চিনি। আমি জানতাম আপনি একা ফ্যাক্টরিতে যাওয়ার মতো বোকামি করবেন না, যদি না তানভীর আপনাকে মারাত্মক কোনো ব্ল্যাকমেইল করে। তাই আমি রাকিবকে আগেই কাজে লাগিয়েছিলাম। তানভীরের ফোনের লোকেশন ট্র্যাক করে আমরা ক্যাফের ফুটেজ বের করি। তুমি সত্যি অনেক বড় হয়ে গেছো সাফায়েত। আমি তো তোমাকে সবসময় একটা ছটফটে বাচ্চা ছেলে ভাবতাম। বাচ্চা ছেলে? আচ্ছা, আজ রাতে যখন ঘরে যাব তখন প্রমাণ করে দেব আমি কতটা বড় হয়েছি আর কতটা বাচ্চা আছি। অসভ্য। নিজের বউয়ের সাথে অসভ্যতা করবো না তো কার সাথে করব? আপনি রেডি হয়ে থাকুন ম্যাডাম। সাইমার গাল লজ্জায় লাল হয়ে যায়। সে মুখ নিচু করে বসে থাকে। রাত প্রায় 12টা বাজে। মেহমানরা সবাই বিদায় নিয়েছে। বাড়িটা এখন একদম শান্ত। ফারিয়া বেগম নিজে এসে সাইমাকে সাফায়াতের ঘরে রেখে যান। সুখে থাক মা, তোদের দুজনের জীবনটা যেন এভাবেই একে অপরের ছায়ায় কেটে যায়। আমি আসি, অনেক কাজ আছে বাকি নিচে। জি ফুপি। সাইমা ঘরের ভেতরে ঢুকে দরজা ভেজিয়ে দেয়। ঘরটা আজ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। রজনীগন্ধার গোলাপের মিষ্টি সুবাসে পুরো ঘর মোমো করছে। সাইমা খাটের এক কোনায় জড়সড় হয়ে বসে আছে। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হয়। সাফায়াত ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে ভালো করে লক করে দেয়। সে তার শেরওয়ানির বোতামগুলো খুলতে খুলতে সাইমার দিকে এগিয়ে আসে। উফ, এই শেরওয়ানি পরে থাকা যে কি কষ্টের, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছিল। তুমি চেঞ্জ করে নাও, বাথরুমে তোমার জামা রাখা আছে। জামা তো চেঞ্জ করবই, কিন্তু তার আগে তো আমার একটা জরুরি কাজ আছে। কি কাজ? আমার সিনিয়র বউয়ের ম্যাডামগিরি ভাঙার কাজ। সাফায়াত মুচকি হেসে সাইমার একদম কাছে এসে বসে। সাইমা লজ্জায় নিজের মুখটা ওড়না দিয়ে ঢেকে ফেলে। সাফায়াত খুব আলতো করে সাইমার মুখের উপর থেকে ওড়নাটা সরিয়ে নেয়। মুখ ঢাকছেন কেন সাইমা? আমি কি কলেজের কোন স্টুডেন্ট যে আমাকে দেখে লজ্জা পাচ্ছেন? সাফায়েত প্লিজ ফাজলামি করো না, আমার সত্যি খুব লজ্জা লাগছে। লজ্জা তো লাগবেই। 4 বছর ধরে যে ছেলেটাকে লুকিয়ে লুকিয়ে ভালোবেসেছেন, আজ সেই ছেলেটা আপনার একদম হাতের মুঠোয়। আপনার তো এখন খুশিতে লাফানোর কথা। তুমি বড্ড বাজে হয়ে গেছো সাফায়েত। আমি লাফাতে যাব কেন? আচ্ছা, লাফাতে হবে না, আপনি শুধু আমার চোখের দিকে তাকান। সাইমা ধীর চোখে সাফায়াতের চোখের দিকে তাকায়। সাফায়াত তার হাত বাড়িয়ে সাইমার গালের ওপর রাখে। আপনি জানেন সাইমা, আমি আপনাকে কতটা ভয় পেতাম। আপনি যখন ক্লাসে ঢুকতেন আমি পেছনের বেঞ্চে লুকিয়ে থাকতাম যাতে আপনার চোখে না পড়ি। আমি জানি, আর আমার খুব রাগ হতো। আমি চাইতাম তুমি আমার সামনের বেঞ্চে বসো, তুমি আমার পড়া আমাকে জিজ্ঞেস করো, কিন্তু তুমি সব সময় আমাকে এড়িয়ে চলতে। কারণ আমি বুঝতে পারতাম না আমার কি হচ্ছে। আপনাকে দেখলে আমার বুক ধড়ফড় করত। আমি ভাবতাম এটা হয়তো ভয়ের কারণে, কিন্তু বিয়ের পর বিশেষ করে ওই রাতে যখন আপনি আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, তখন আমি বুঝতে পেরেছি ওটা ভয় ছিল না, ওটা ছিল ভালোবাসা। আমি শুধু বুঝতে দেরি করে ফেলেছি। সাফাই, তুমি সত্যিই আমাকে ভালোবাসো নাকি শুধু পরিস্থিতির শিকার হয়ে আমাকে মেনে নিয়েছো? আমি পরিস্থিতির শিকার হয়ে কাউকে মেনে নেওয়ার ছেলে নই সাইমা। আমি আপনাকে ভালোবাসি। আপনার ওই রাগী চেহারা, আপনার শাসন, আপনার এই নরম রূপ, সবকিছুকে আমি ভালোবাসি। কিন্তু আমার বয়স তো তোমার চেয়ে 4 বছর বেশি। সমাজের মানুষ তো অনেক কথা বলবে, তোমার কি কখনো খারাপ লাগবে না? বয়সের হিসাব করে কি আর ভালোবাসা হয় সাইমা? আমার কাছে আপনি শুধু আমার বউ। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি আমার সিনিয়র বউ আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তুমি সত্যিই পাগল একটা। পাগল তো আপনি আমাকে বানিয়েছেন। আর এই ভারী গহনাগুলো আপনার গায়ে একদম মানাচ্ছে না। আমি খুলে দিচ্ছি। আমি নিজে খুলে নিতে পারবো সাফায়েত। আজ আপনি নিজের হাতে কিচ্ছু করবেন না, আজ সবকিছু আমি করব। আপনি শুধু আমাকে অনুভব করবেন।
সাফায়াত শাইমার কানের কাছে মুখ নিয়ে যায়। সে খুব সাবধানে শাইমার কানের ভারী দুল দুটো খুলে দেয়। শাইমা চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। সাফায়াত শাইমার গলার নেকলেসটা খুলে পাশের টেবিলে রাখে। তার হাতের আঙ্গুল শাইমার উন্মুক্ত ঘাড়ে আর গলায় বিচরণ করতে শুরু করে। সাফায়েত, আপনি কাঁপছেন সাইমা? আপনার কি ভয় করছে? ভয় না, আমার কেমন যেন অদ্ভুত লাগছে। আমার মনে হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না। আজ আপনাকে নিঃশ্বাস নিতে হবে না। আজ শুধু আমার বুকে মাথা রেখে আপনি আমার ভালোবাসাটা অনুভব করবেন। সাফায়াত শাইমার লেহেঙ্গার পেছনের দড়িটা খুব সাবধানে খুলে দেয়। শাইমার ফর্সা আর মসৃণ পিঠটা সাফায়াতের চোখের সামনে উন্মুক্ত হয়ে পড়ে। সাফায়াত আর নিজেকে আটকে রাখতে পারে না। সে শাইমার পিঠে একটা গভীর আর উষ্ণ চুমু খায়। শাইমা চমকে উঠে সাফায়াতের গলা জড়িয়ে ধরে। সাফায়াত শাইমাকে দুই হাত দিয়ে পাজা কোলা করে কোলে তুলে দেয়। আজ থেকে আর কোনো লুকোচুরি নেই সাইমা। আজ থেকে আপনি সম্পূর্ণভাবে আমার। আমি সবসময় তোমারই ছিলাম সাফায়েত, শুধু তোমাকে বলতে পারিনি। আজ সব বলা হয়ে যাবে। আমাদের জমানো সব কথা আজ এই রাতের অন্ধকারে শেষ হবে। সাফায়াত শাইমাকে বিছানার মাঝখানে শুইয়ে দেয় এবং নিজে তার উপর ঝুঁকে পড়ে। সাফায়াতের ঠোঁট শাইমার কপালে, গালে আর সবশেষে তার কাঁপা কাঁপা ঠোঁটে গিয়ে থামে। শাইমাও এবার নিজেকে পুরোপুরি উজাড় করে দেয়। সে তার দুই হাত দিয়ে সাফায়াতের চুলগুলো খামচে ধরে তাকে আরো কাছে টেনে নেয়। সাফায়েত, আমি তোকে পাগলের মতো ভালোবাসি সাইমা। তুই আমার, শুধু আমার। আজ আমি তোর শরীরের প্রতিটি কোণায় আমার নাম লিখে দেব। আমি চিরকাল শুধু তোমার। সাফায়াত তার নিজের শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে। রাতের নিস্তব্ধতায় শুধু তাদের দুজনের গভীর শ্বাস প্রশ্বাস আর অস্পষ্ট ভালোবাসার কথাগুলো শোনা যায়। সমাজের চোখ এতদিনের লুকোচুরি সবকিছু আজই চার দেওয়ালের ভিতর মিথ্যে হয়ে গেছে। আজ শুধু সত্যি তাদের এই বাঁধ ভাঙা প্রেম আর মিলন। ভোরের আলো ফুটতে শুরু করেছে। জানালার ফাঁক দিয়ে আসা ভোরের স্নিগ্ধ আলোয় ঘরটা আলোকিত হয়ে গেছে। সাফায়েত, সকাল হয়ে গেছে, এবার তো ওঠো। আরেকটু ঘুমাতে দিন না ম্যাডাম। ম্যাডাম বলবে না একদম, আমি এখন শুধু তোমার বউ। তাই তো, আমার রকচটা সিনিয়র বউ, যে আমাকে পাওয়ার জন্য পুরো দুনিয়াকে বোকা বানিয়েছে। তুমি কি আবার শুরু করলে সাফায়েত? আমি আর ওই কথা শুনতে চাই না। আচ্ছা বলবো না, কিন্তু আপনাকে এই খোলা চুলে আর সকালের আলোতে কতটা স্নিগ্ধ লাগছে আপনি জানেন? জানি না আর জানতেও চাই না। তুমি জলদি ওঠো, ফুপির অনেক কাজ পড়ে আছে। ফুপি কাজ করে নেবে। আপনি এখন কোথাও যাবেন না। আপনি এখন শুধু আমার বুকে মাথা রেখে শুয়ে থাকবেন। তুমি সত্যি একটা অসভ্য ছেলে। অসভ্য তো আমি আরো হতে পারি, দেখাবো? না না, দরকার নেই, আমি শুয়ে থাকছি বাবা। শাইমা সাফায়াতের বুকের উপর মাথা রেখে শান্তিতে চোখ বন্ধ করে। সাফায়াত মুচকি হেসে শাইমার চুলে আলতো করে হাত বুলিয়ে দেয়। সাফায়াত জানে আজ থেকে তাদের দুজনের জীবনে কোনো বাধা নেই, কোনো ভয় নেই। যে মেয়েটাকে সে সারা জীবন শুধু জমের মতো ভয় পেয়েছে, আজ সেই মেয়েটাই তার জীবনের সবচেয়ে বড় সত্যি আর ভালোবাসার পূর্ণতা।